তুমি তুমি এখানে থাকবে? আমি থাকলে তোমার সমস্যা আছে নাকি? আমি তোমাকে এখনো ক্ষমা করিনি, আর হয়তো কখনো করবও না। তাই আমাদের আলাদা থাকাই ভালো। যেহেতু আমাদের সন্তান আছে, তুমি এই বাড়িতেই থাকো, কিন্তু পাশের রুমে। একথা শুনে ময়ের চোখে আগুন জ্বলে ওঠে। সে রেগে গিয়ে বলে, তোকে কি আমি বলেছি আমাকে ক্ষমা করতে? তোর ক্ষমার গুষ্টি কিলাই। আমি কি তোর দয়া খেয়ে এখানে এসেছি নাকি? ঠিক তখনই আমাদের ঝগড়ার মাঝে আরিয়ান ভয় পেয়ে বলে, আম্মু, তুমি তো বলেছিলে আমাকে আব্বুল কাছে নিয়ে যাবে, তাহলে এখানে কেন থাকলা তো? মো একটু থেমে নরম গলায় বলে, এখন যার কোলে আছিস ওইটাই তোর বাবা। একথা শুনে আরিয়ান খুশিতে চিৎকার দিয়ে ওঠে। তুমি আমার আব্বু? এই বলে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার চোখ ভিজে ওঠে। আমি ছেলেকে বুকের সাথে চেপে ধরি। মৌ ধীরে বলে, তোমার কার্ডটা আমি আরিয়ানের স্কুল ব্যাগে দেখেছি, তখনই বুঝেছি তোমরা একে অপরকে চিনো। এত কথা না বলে তুমি পাশের রুমে চলে যাও। আমি এমন কোনো নারীর সাথে থাকতে পারবো না যে আমাকে বিশ্বাস করে না, যে আমাকে ভালোবাসে না, যে আমাকে অন্যদের দিয়ে মার খাওয়ায়। কথাগুলো শুনে মৌ চুপ হয়ে যায়। তার চোখ নিচু হয়ে আসে। কিছুক্ষণ নীরবতা। তারপর হঠাৎ মাথা তুলে বলে, আমি এই রুমেই থাকবো, তুই কি করবি দেখি? মানে এই রুমে থাকবে? তাহলে আমি কোথায় থাকবো? তুই তো বড় লোক ডাক্তার, তোর এত বড় বাড়িতে একটা রুমও নাই? না হলে বাইরে গিয়ে গাছের নিচে ঘুমা, আর আমার পাশে ঘুমালেও সমস্যা নেই। বাহ, ভালোই তো। আমার নিজের রুম থেকে আমাকে বের করে দিবি? এটাই তোমাদের খানবংশের নিয়ম নাকি? বউ এগিয়ে এসে বলে, হ্যাঁ, স্বামীর রুমে স্ত্রী থাকবে। তুই সমস্যা মনে করলে তুই বের হয়ে যা। আরে বাহ, এখন তো দেখি পুরো অধিকার দেখানো শুরু হয়ে গেছে। একটু আগেতে বলছিলে ক্ষমা লাগবে না। হ্যাঁ বলেছি, তোর ক্ষমা লাগবে না, কিন্তু তুই আমার স্বামী, এটা তোর বদলাবে না। স্বামী বললেই সব শেষ হয়ে যায় না মৌ? বিশ্বাস না থাকলে সব কিছু শেষ। মৌ এবার একটু ধীরে বলে, তাহলে ঠিক আছে, তুই বিশ্বাস না করা পর্যন্ত আমি যাব না। এই রুমেই থাকবো, তোর সামনে থাকবো, আর একদিন তোকে বিশ্বাস করিয়ে ছাড়বো। আমি চুপ করে তাকিয়ে থাকি। দুজনের চোখে চোখ পড়ে। রাগ, অভিমান, ভালোবাসা, অধিকার সব মিলে এক অদ্ভুত টান তৈরি হয়। তার মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট আরিয়ান অবাক হয়ে দেখে তার আব্বু আর আম্মুর এই ঝগড়ার মধ্যেও লুকিয়ে আছে ভালোবাসা। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাই। মৌ কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে গিয়ে বিছানায় বসে পড়ে। একটু পরে কাজের লোক এসে দরজায় দাঁড়িয়ে বলে, আপামনি খাবার খাবেন, আসেন। মৌ উঠে বাইরে আসে। খাবার টেবিলে যাওয়ার আগে কাজের লোকটা একটু ইতস্তত করে বলে, আপামনি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি সত্যি স্যারের বউ আর এই বাচ্চাটা? মৌ শান্ত গলায় বলে, হ্যাঁ, আমি তার স্ত্রী, আর এটা আমাদের সন্তান। কিন্তু কেন? লোকটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, না আপামনি এমনি, স্যারকে অনেকবার দেখছি রাতের বেলা ছাদে একা বসে কাঁদতে, কিন্তু কখনো স্ত্রী বা সন্তানের কথা বলেন নাই। কথাটা শুনে মৌয়ের বুকটা কেমন যেন হু হু করে ওঠে। চোখের কোণে পানি চিকচিক করে। সে বেশি কিছু না বলেই খাবার টেবিলে গিয়ে বসে। এদিকে আমি টেবিলে বসে নিজ হাতে আরিয়ানকে খাওয়াচ্ছি। এইটা খাও বাবা, এইটা খেলে তুমি শক্তিশালী হবে। আরিয়ান খিলখিল করে হাসছে। আব্বু, হাত দাও। সন্তানের মুখে আব্বু ডাক শুনে আমার চোখ ভিজে ওঠে। মৌ চুপচাপ বসে দৃশ্যটা দেখে। তার চোখে জল চিকচিক করে ওঠে। এই দৃশ্যটাই তো সে সবসময় চেয়েছিল। একটা ছোট্ট সংসার, একটা পরিবার। খাবার শেষ হয়। আমি উঠে অন্য রুমে যাওয়ার জন্য এগোতেই হঠাৎই মৌ পেছন থেকে এসে আমার সামনে দাঁড়ায়। হাতে একটা ছুরি। সোজা এসে ছুরিটা আমার গলায় ধরে। বল, তোর কি আরেকটা বউ আছে যার জন্য তুই আলাদা থাকতে চাস? আমি থরথর করে কাঁপতে থাকি। আগে এটা গলা থেকে সরাও। মৌ চোখ রাঙিয়ে বলে, আগে বল, এই রুমে থাকবি? আচ্ছা থাকবো। এই দৃশ্য দেখে আরিয়ান হেসে ফেলে। আব্বু, তুমি আমাকে এত ভয় পাও? তোমার মা যে পরিমাণ জল্লাদ মহিলা, ভয় না পেয়ে উপায় আছে? মৌ চোখ বড় বড় করে বলে, আমি জল্লাদ, আর তোর ওই ডাক্তার আয়শা কি? ওরে পাইলেই দেখি। হয়েছে হয়েছে, এবার ঘুমাবো। তারপর আমি আরিয়ানকে বুকে জড়িয়ে শুয়ে পড়ি। ছোট্ট ছেলেটা বাবার বুকের মধ্যে মুখ গুজে ঘুমিয়ে যায়। মৌ দূর থেকে তাকিয়ে থাকে। তার মুখে রাগ থাকলেও চোখে অদ্ভুত শান্তি। পরদিন আমি আর মৌ দুজনে হাসপাতালে যাই। কিন্তু হাসপাতালের পরিবেশে মৌ আগের মতোই থাকে। সেই চুপচাপ, সংযত, সবার সামনে যেন এক অন্য মানুষ। আমি মনে মনে ভাবি, না, এভাবে হবে না, মুখ একটু জব্দ করতে হবে। ঠিক তখনই ডক্টর আয়েশা এসে দাঁড়ায়। ডক্টর ইমরান, আজকে দুপুরে একসাথে লাঞ্চ করব। আমি চারপাশে তাকাই।
মৌ আছে কি না। দেখি নেই। ওকে ডাক্তার আয়েশা। কিন্তু আমি জানি না মৌ সব কিছু দেখছে এবং শুনছে। তার চোখে তখন হালকা আগুন। সে মনে মনে বলে, ঠিক আছে, তুই খেলতে চাস, আমিও খেলবো। মৌ সরাসরি গিয়ে ডক্টর জাহেদের কাছে দাঁড়ায়। ডাক্তার জাহেদ, আজকে লাঞ্চ একসাথে করব। জাহেদ তো এমনিতেই মৌকে পছন্দ করে। সে হাসি মুখে বলে, অবশ্যই। দুপুরে রেস্টুরেন্টে একদিকে আমি আর ডক্টর আয়েশা বসে খাবার খাচ্ছি। ঠিক তখনই আমার চোখ পড়ে পাশের টেবিলে। দেখি মৌ আর ডক্টর জাহেদ বসে হাসতে হাসতে কথা বলছে। মৌ মাঝে মাঝে চুল সরাচ্ছে, হালকা হেসে কিছু বলছে। এই দৃশ্য দেখে আমার বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। আমার চল শক্ত হয়ে যায়। মনে মনে বলি, স্বামী স্বামী বলে আর অন্য পুরুষের সাথে রেস্টুরেন্টে বসে ওর সাথে এত সুন্দর করে হাসতে পারে, আর আমার সামনে পুরো জল্লাদ রানী। আমার চোখে তখন রাগ আর অভিমান আর এক অদ্ভুত অধিকারবোধের জ্বালা জ্বলতে থাকে। এসব কিছু মুখ খেয়াল করছে আর ভেতরে ভেতরে একরকম শয়তানি হাসি আসছে। মনে মনে বলে, কেমন লাগে মিস্টার ইমরান? জলে তো খুব জলে, তাই না? বিকেলবেলা আমি গাড়িতে উঠতেই মৌ এসে একেবারে আমার পাশে বসে পড়ে। ঠিক সেই সময় ডক্টর আয়েশা এসে গাড়িতে উঠতে যায়, কিন্তু দেখে মৌ ইতিমধ্যে আমার পাশে বসে আছে। মুখটা একটু শক্ত হয়ে যায় আয়েশার, তবুও কিছু না বলে অন্য পাশে বসে মনে মনে ঝাড়তে থাকে। একদিন মানবতার খাতিরে লিপ দিয়েছিলাম, আর এখন এই মেয়েটা প্রতিদিন নির্লজ্জের মতো চলে আসে। অন্যদিকে মৌ চুপ নেই। মনে মনে, এই মহিলা এত স্যাঁচরা কেন? নিজেকে কি ভাবে? গাড়ির ভেতরে একটা অদ্ভুত নীরবতা। আমি মাঝখানে পুরো বিরক্ত, আর এই দুই নারী হচ্ছে দুই আগুন। কেউ কারোর সাথে কথা বলে না। ডক্টর আয়েশাকে নামিয়ে দিয়ে গাড়ি সোজা বাসার দিকে যায়। বাসার গেটে পৌঁছেই মৌ দেখে খালা বসে আছে। মৌ দৌড়ে গিয়ে বলে, খালা, তুমি কখন এসেছো? ভেতরে যাওনি কেন? খালা চোখের পানি মুছতে মুছতে বলে, আরিয়ানের জন্য মন মানছে না রে মা, খালি বাসায় একদম ভালো লাগছিল না। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করি, উনিকে? মৌ শান্তভাবে বলে, ওনার বাসাতেই আমরা এতদিন ছিলাম। আমি চাকরিতে থাকলে আরিয়ানকে উনিই দেখতেন। আচ্ছা, আপনি ভেতরে আসুন। প্রয়োজন আপনি এখানেই থাকবেন আরিয়ানের সাথে। সবাই ভেতরে ঢুকে যাই। আমি চুপচাপ ভাবতে থাকি, মৌ খান বংশের মেয়ে, তারপর এমনভাবে অন্যের বাসায় থেকেছে, নার্সের চাকরি করছে। কি এমন হয়েছিল যে সে নিজের পরিবার থেকে এত দূরে? অন্যদিকে আহসান হাবিবও খবর পায় মৌ সিলেটে আছে। সে আনিস খানকে বলে, আঙ্কেল, এখন আমাদের সিলেট যেতে হবে, যেভাবে হোক মৌকে নিয়ে আসতে হবে। আনিস খান ধীরে বলে, এখন না, এক সপ্তাহ পরে সিলেটে খান ফার্মার নতুন ওষুধ লঞ্চ হবে। একজন ডাক্তার পরীক্ষার কাজ করছে, রিপোর্ট এলে তখন একসাথে যাব। রাতের খাবার শেষে খালা আর আরিয়ান এক রুমে, আমি আর মৌ একই রুমে। আমি চাইলেও এড়িয়ে যেতে পারলাম না। মৌ দরজা লক করে দেয়, তারপর ধীরে ধীরে নিজের শাড়ি খুলতে শুরু করে। তারপর শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে থাকে। আমি চোখ ফিরিয়ে নিয়ে বিরক্ত গলায় বললাম, এসব কি করছো তুমি? একদম নির্লজ্জের মতো। তুমি জানো না এতে আমার সমস্যা হয়? মৌ থেমে যায়, ধীরে ঘুরে দাঁড়িয়ে বলে, কি বললে? আমি নির্লজ্জ? এত বড় সাহস তোমার? আমি আর চুপ থাকি না। নির্লজ্জকে নির্লজ্জ বলবো না তো কি বলবো? বেহায়া আচরণ করলে এটাই তো বলবো। মৌয়ের চোখ জ্বলে ওঠে। সে টেবিল থেকে একটা ছুরি তুলে নেয়, ধীরে আমার সামনে এসে দাঁড়ায়। তুই এখন 1 ঘন্টা আমার দিকে তাকিয়ে থাকবি। আমি থমকে যাই, আমার গলা শুকিয়ে আসে। মৌয়ের খালি পেট, চোখের দৃষ্টি, সব কিছু মিলে আমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। না, আমি পারবো না। এমন করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। মৌ এক পা এগিয়ে আসে, চোখে তার চ্যালেঞ্জ। কন্ট্রোল হারালে কি করবি? ভয় পাচ্ছিস মনে হয়। আমি ভয় পাই না, কিন্তু তোর সাথে নিজেকে হারাতে চাই না। মৌ একটু থেমে যায়, তার চোখের দৃষ্টি হঠাৎ নরম হয়ে আসে। হারিয়ে গেলে কি এত ক্ষতি? একদিন তো আমাকেই ভালোবেসেছিলি। আমি চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য। আমার বুকের ভেতর পুরনো স্মৃতিগুলো ঝড় তোলে। ভালোবেসেছিলাম এখনো হয়তো, কিন্তু বিশ্বাসটা এখনো ফিরে পাইনি। রুমের ভেতর নীরবতা নেমে আসে। দুজনে দাঁড়িয়ে থাকি, একজন জেদে আরেকজন অভিমানে, কিন্তু দুজনের মাঝে স্পষ্ট ভালোবাসা এখনো শেষ হয়ে যায়নি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তাছাড়া তোমাকে দেখে তেমন কোনো ফিলিংস আসে না। এই কেমন এভারেজ বলা যায়? এই কথাগুলো শুনে মৌ যেন বিস্ফোরিত অগ্নিগিরি। কি বললি তুই? আমি অ্যাভারেজ সুন্দর? আমাকে দেখে তোর ফিলিংস আসছে না? তাহলে এই বাচ্চাটা কিভাবে আসলো? আর একটু আগেই না বললি আমাকে এভাবে দেখলে কন্ট্রোল হারিয়ে ফেলবে? আমি বুঝতে পারি
আমি ভুল জায়গায় আগুনে ঘি ঢেলেছি। তবুও বলি, হয়েছে, সরি। আমি কোনো ঝগড়াটে মহিলার সাথে কোনো ঝামেলা করতে চাই না। এইবার তো শেষ। মৌ ঝাঁপিয়ে পড়ে আর আমার চুল ধরে টান দেয়। কি বললি? আমি ঝগড়াটে? আর আমি মহিলা? তোর এই ডাক্তার আইসা খুব কচি, তাই না? আর বয়স আমার থেকে কম নাকি? আমি এবার নিজের মাথায় হাত দিই, মনে মনে বলি, আমাকে কি পাগলা কুকুরে কামড়াইছে? আমি কেন এসব বলছি? সরি সরি সরি। তুমি যে শাস্তি দেবে মাথা পেতে নেব। প্লিজ চুপ হও। মৌ ভুরুকুসকে বলে, আমি যা শাস্তি দিব মানবি তো? 109% মানব। মৌ ঠোঁট বাঁকিয়ে বলে, কান ধরে উঠা বসা করবি 100 বার, পারলে মাফ পাবে। কি? আমি এই শহরের নাম করা ডাক্তার, 5টা হাসপাতালের এমডি, আমাকে কান ধরে উঠবস করতে হবে? মৌ বুক ফুলে দাঁড়িয়ে বলে, তুই হবে তোর হাসপাতালের এমডি বা হেড, কিন্তু এই সংসার, এই বাড়ির হেড আমি। ওকে, কিন্তু এটা যেন বাইরে না যায়। বাইরে সবাই জানলে আমি মুখ দেখাতে পারবো না। যাবে না, এখন শুরু কর। আমি কান ধরে উঠবস শুরু করি। 1, 2, 3, আর মৌ দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। আমি মনে মনে ভাবি, আজকে আমাকে জব্দ করলি, সময় আমারও আসবে। অন্যদিকে মৌ মনে মনে বলে, কেমন লাগছে মিস্টার ইমরান? মৌ চুপি চুপি মোবাইল বের করে আর ভিডিও করে ফেলে, ভবিষ্যতের অস্ত্র হিসেবে। 20 বার উঠা বসা করতেই আমার হাঁটু কাঁপতে শুরু করে। মৌ সেটা বুঝে ফেলে। আচ্ছা হয়েছে, আর করতে হবে না, বাকিগুলো মাফ করে দিলাম। আমি আর কিছু না বলে কি বিছানায় লুটিয়ে পড়ি। মৌ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আমি জানি আমার এই অবস্থানটাই দেখাটা তোমার দুর্বলতা। দেখি তুমি কতদিন নিজেকে কন্ট্রোল করতে পারো। পরদিন সকালে, সকালটা শুরু হয় একেবারে খুনসুটি আর মজার ঝগড়া দিয়ে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে কেউ নেই। আমি একটু অস্থির হয়ে উঠলাম। মৌ কোথায় গেল? ঠিক তখনই দরজা খুলে মৌ ঢোকে, হাতে তার চা। এই নাও ডাক্তার সাহেবের জন্য চা। আমি কাপে চমক দিয়ে বললাম, আজ এত ভদ্র হয়ে গেলে কেন? কোনো নতুন ষড়যন্ত্র? আজ থেকে ভালো বউ হব ভাবছি। তোমার ভালো বউ ভার্সনটা খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। শোনো, আজকে থেকে আমাকে হাসপাতালে তোমার সাথে আনা নেওয়া করবা। কেন? তুমি নিজে যেতে পারো না? ও বুঝেছি, আজকে আবার ডাক্তার আয়েশার সাথে যাওয়ার প্ল্যান আছে, তাই না? আরে না, তুমি সব কিছুতে আয়েশাকে কেন টানো? মৌ হাত কোমরে রেখে বলে, কারণ সে সব জায়গায় ঢুকে পড়ে। এই সময় বাইরে থেকে খালার কাজে লোক চুপচাপ শুনছে। আরিয়ানও দাঁড়িয়ে। আরিয়ান হেসেই বলে, দাদু, আব্বু আম্মু আবার তকলাক তুলে করতে। এই তো আসল সংসারের দাদু ভাই। ভেতরে মৌ বলে, আজকে আমাকে সামনে বসিয়ে নিয়ে যাবা, না হলে আমি যাচ্ছি না। আচ্ছা বসাবো, কিন্তু তুমি গাড়িতে শান্ত থাকবে তো? সেটা তোমার আচরণের উপর নির্ভর করছে। আল্লাহ, এই মেয়েকে দিয়ে আমার জীবনটাই গেল। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই হেসে ফেলে। আরিয়ানও খিলখিল করে। আমার আম্মু দিতে। ভেতরে আমি আর মৌ একে অপরের দিকে তাকাই। রাগ আছে, অভিমানও আছে, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসা আর মিষ্টি খুনসুটি। গাড়ি থামতেই ডক্টর আয়েশা নামতে নামতে চোখ তুলে তাকায়। আর ঠিক তখনই সে দেখে আরেকটা গাড়ি থেকে মৌ আর আমি একসাথে নামছি। দৃশ্যটা দেখে তার চোখে যেন কাটার মতো বিঁধে যায়। তার ঠোঁট শক্ত হয়ে আসে। মনে মনে বলে, মিস মৌ, তুমি যত চেষ্টা করো ডক্টর ইমরানকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। তার আগেই আমি ওকে বিয়ে করে নেব। সেদিন থেকে আয়েশার চোখে স্পষ্ট হিংসা। সে জানে না যার সাথে লড়াই করছে সে তো আমার স্ত্রী। অন্যদিকে হাসপাতালে আরেক নার্স মিস তানহা, তার মনে আগুন জ্বলছে। কারণ মৌ একদিকে আমার কাছাকাছি আর অন্যদিকে ডক্টর জায়েদও মৌকে পছন্দ করে। সব মিলে তার চোখে মৌ হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী। তানহা সরাসরি আমার কেবিনে ঢুকে বলে, স্যার, কিছুদিন ধরে মিস মৌ ঠিকমতো কাজ করছে না, কাজে ফাঁকি দেয়, কাজের টাইমে বাচ্চাকে স্কুল থেকে আনতে চলে যায়। মিস তানহা, আমি কি বলেছিলাম আপনাকে সব খবর রাখতে? আপনার আর মিস মৌয়ের বেতন আমি দেই, এগুলো আমি দেখব। তানহা একটু জোর দিয়ে বলে, কিন্তু স্যার, ওনার কাজের চাপ আমাদের উপর পড়ে। আচ্ছা, প্রয়োজন আরেকজন নার্স নিয়োগ দেব, এখন আপনি যান। তানহা ভেতরে ভেতরে রাখতে রাখতে বের হয়ে যায়। মনে মনে বলে, কিছুই হলো না, তবে ব্যাপারটা ঠিক না। ডাক্তার ইমরান আর মিস মৌ কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়েছে নাকি? না, এখন থেকে চোখে চোখে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি নিজে মৌকে কেবিনে ডেকে আনি। মৌ একটু তাড়াহুড়ো করে ঢুকে বলে, কিছু বলবে?
আমি একটা পেশেন্টকে ড্রেসিং করছিলাম, অর্ধেক রেখে আসছি। তোমার চাকরির কি দরকার? তুমি চাকরি করো না। মৌ ভুরু তুলে ছেলের হাসি দেয়। কেন? আমি হাসপাতালে আসলে তুমি আর ডাক্তার আয়শা। থামো, আর বলতে হবে না। তুমি চাকরি করো, আমার কোনো সমস্যা নেই। এখন যাও। মৌ ঠোঁটের কোণে মুচকে হাসি নিয়ে বের হয়ে যায়। আমি মাথায় হাত দিয়ে মনে মনে বলি, আরেকটু হলেই তো মৌমাছির বাসায় ঢিল মেরে দিলাম, বেঁচে গেলাম। তারপর ডাক্তার আয়েশা সরাসরি মৌয়ের সামনে এসে দাঁড়ায়, গলায় হালকা কটাক্ষ। মিস মৌ, সেদিন দেরি হওয়াতে মানবতার দৃষ্টিতে আমি ডক্টর ইমরানকে বলেছিলাম আপনাকে লিভ দিতে, কিন্তু আপনি তো এখন রেগুলার ছেঁচড়ার মতো গিয়ে গাড়িতে বসে পড়েন, এটা কি ঠিক? মৌ একদম শান্ত গলায় বলে, ডাক্তার আয়শা, এটা আপনি ডাক্তার ইমরানকেই জিজ্ঞেস করুন। উনিই বলেছেন এখন থেকে রেগুলার ওনার সাথে আসা যাওয়া করতে। এই বলে মৌ চলে আসে আমাকে ভাসিয়ে দিয়ে, আর আয়েশা দাঁড়িয়ে থাকে। তার মাথায় যেন হালকা ঘুরে যায়। মনে মনে বলে, কি ডক্টর ইমরান নিজেই বলেছে? না, এটা হতে পারে না। নাকি সত্যি? তার চোখে তখন সন্দেহ, হিংসা আর অজানা একটা ভয়, কারণ সে বুঝতে পারছে না। মৌ মৌ আসলে কে, আর কেন ইমরান তাকে এত গুরুত্ব দিচ্ছে? তাদের মধ্যে কি অবৈধ সম্পর্ক শুরু হয়েছে? ডক্টর আয়েশা আর মৌয়ের কথোপকথন দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনে ফেলেছে মিস তানহা। তার চোখে তখন কৌতূহল, সাথে হালকা কুটিল হাসি। মৌ চলে যেতে তানহা ধীরে ধীরে এগিয়ে এসে আয়েশার সামনে দাঁড়ায়। ডক্টর আয়শা, আপনি কি ভাবছেন আমি জানি। আয়েশা একটু চমকে উঠে বুড়ো কুসকে বলে, মিস তানহা, আপনি কি বলতে চাচ্ছেন? তানহা ঠোঁট বাঁকিয়ে বলে, আপনি এটা ভাবছেন তাই না, মিস মৌ আর ডাক্তার ইমরানের মধ্যে অবৈধ সম্পর্ক আছে? আয়েশা এবার পুরো থমকে যায়, তার চোখ বড় বড় হয়ে যায়। তুমি কিভাবে বুঝতে? তানহা তখন সুযোগ পেয়ে সব খুলে বলে, কিভাবে সে আমার কেবিনে এসে মৌয়ের বিরুদ্ধে বলেছে, কিভাবে আমি মৌকে সাপোর্ট করেছি, কিভাবে মৌ কাজের সময় ছাড় পাচ্ছে, সব খুলে বলে। সব শুনে আয়েশার মুখ শক্ত হয়ে যায়। সে ধীরে বলে, তার মানে সত্যি পরকীয়া সম্পর্কে জড়িয়েছে? আমি মিস মৌকে এত ভালো ভাবতাম, আর সে কিনা নিজের স্বামীর সন্তান রেখে। তার গলায় স্পষ্ট হতাশা আর রাগ। তানহা সুযোগটাতে আরো উস্কে দেয়। তাই তো বলছি ডাক্তার, ওদের চোখে চোখে রাখতে হবে, হাতে নাতে ধরতে হবে। আয়েশা একটু চুপ থাকে, তার চোখে তখন দ্বিধা, রাগ আর ভেতরের লড়াই। তারপর ধীরেই বলে, না, এখনই কিছু করা যাবে না। আগামী বিষয়টা ডক্টর ইমরানের কাছ থেকে নিশ্চিত হব, তারপর যা করে করব। তানহা মাথা নাড়ে। ওকে ডাক্তার। দুজনেই আলাদা দিকে চলে যায়, কিন্তু তাদের মনে এখন একই আগুন, সন্দেহ। মৌ একা একা বসে ভাবছে, আমি কি ইমরানের উপর বেশি চাপ দিচ্ছি? ওর সাথে খুব খারাপ ব্যবহার করছি না? না না, আমার সংসার, আমার স্বামী সব নিজের কাছে রাখতে হলে আমাকে একটু কঠোর হতেই হবে। কিছুক্ষণ চুপ থেকে আবার নিজেই উত্তর দেয়। তার চোখে তখন ভালোবাসার সাথে মিশে আছে অধিকার। অন্যদিকে ডাক্তার আয়েশা সরাসরি আমার কেবিনে ঢুকে, তারপর বসতে বসতে বলে, ডক্টর ইমরান, মিস মৌকে আমার কেমন জানি লাগে, মেয়েটা ভালো না। মিস আয়েশা, আপনি ময়ের মধ্যে খারাপ কি দেখলেন? আয়েশা একটু থেমে বলে, মেয়েটির স্বামী সন্তান আছে, তবু অন্য পুরুষের সাথে। সে আমার বলতে লজ্জা করছে। এ কথা শুনে আমার চোখ লাল হয়ে যায়। এসব ফালতু কথা বাদ দিন, নিজের কাজে মন দিন, আর এসব নিয়ে আমার কাছে আসবেন না। আয়েশা যেন মুহূর্তে অপমানিত হয়ে যায়, কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায়। আমি একা বসে নিজেকে নিজে বলি, মৌকে চাকরি করতে মানা করলে উল্টো সন্দেহ করবে, আর যদি সবাইকে বলে দিই যে মৌ আমার স্ত্রী, তাহলে ওকে আর সহজে শাস্তি দেওয়া যাবে না। অন্যদিকে আয়েশা গিয়ে তানহাকে বলে, তোমার কথা ঠিক ছিল, এখন থেকে ওদের চোখে চোখে রাখতে হবে। তানহা হালকা হাসি দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না ডাক্তার, যতক্ষণ আমি থাকবো ওদের উপর নজর রাখবো। আয়েশা ধীরে ধীরে বলে, এই ময়ের মধ্যে এমন কি আছে যে ডক্টর ইমরান আর জাহেদ দুজনে পাগল হয়ে আছে? তানহা দীর্ঘ শ্বাস ফেলে বলে। আমিও সেটাই ভাবি। কিছুক্ষণ পর মৌ ধীরে ধীরে আমার কেবিনে ঢুকে, ভেতরে ঢুকে দরজা লক করে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই মৌ হঠাৎ এসে সরাসরি আমার কোলে বসে পড়ে। আমি চমকে উঠি, এটা কি করলে? এটা হাসপাতাল, যে কোনো সময় কেউ চলে আসলে। মৌ দুষ্ট হাসি দিয়ে বলে, কেবিন লক করেছি, কেউ আসবে না, আর আসলেও সমস্যা কি? তুমি তো আমার স্বামী। বাজে কথা বাদ দাও, নামো আমার কোল থেকে, না হলে আমি ধাক্কা দেব। মৌ তখন ফোন বের করে। গত রাতে সে কান্তর উঠবোস করে ভিডিও চালিয়ে দেয়। আমি ভিডিও দেখে জমে যাই, চোখ আমার বড় বড়। তুমি এটা করতে পারলে? প্লিজ এটা কাউকে দেখিও না। মৌ একটু ঝুঁকে আসে, চোখে মিষ্টি দুষ্টুমি। তোমাকে হাতে রাখতে হলে
সব কিছুই করতে হবে। তারপর খুব শান্ত গলায় বলে, এখন একটা কাজ করো, আমার কপালে একটা ভালোবাসার চুমু দাও, তারপর আমি চলে যাব। আমি চুপ হয়ে যাই। আমার চোখে রাগ আর অভিমান, কিন্তু তার থেকেও বড় কিছু, অসহায় ভালোবাসা। আমি ধীরে হাত তুলি, ময়ের মুখের দিকে তাকাই, তারপর খুব আস্তে করে ময়ের কপালে একটা গভীর নীরব চুমু এঁকে দেই। মো এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলে, মনে হয় এই এক মুহূর্তে সে সব পেয়ে গেছে। তারপর হালকা হাসি দিয়ে বলে, এই তো আমার ইমরান, যতই রাগ করো আমার কাছে ফিরেই আসতে হবে। আমার কেবিনের বাইরে দাঁড়িয়েছিল তানহার আয়েশা। দুজনের চোখে কৌতূহল, সন্দেহ আর এক অদ্ভুত আগুন। কারণ তারা স্পষ্ট দেখেছে মৌ ঢুকেছে আমার কেবিনে, আর দরজাটা ভেতর থেকে লক করা। তানহা দাঁত চেপে বলল, ডাক্তার, এবার আমি 100% শিওর এদের মধ্যে কিছু একটা চলছে। অবৈধ সম্পর্ক। আয়েশার ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে কষ্ট আর রাগ মিলেমিশে অদ্ভুত ছায়া ফেলেছে। তারপর ধীরেই বলল, আমারও সন্দেহ হচ্ছে, কিন্তু না, আমি নিশ্চিত না হয়ে কিছু বলবো না। আমাকে আরো প্রমাণ চাই। ঠিক আছে, কিন্তু আমি ছাড়বো না। তানহা মাথা নাড়ল। কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলে যায়। মৌ একদম স্বাভাবিক ভঙ্গিতেই বেরিয়ে আসে, যেন কিছুই হয়নি। যেতে যেতে হালকা স্বরে বলে, বাসায় যাব, তাড়াতাড়ি আসো, কিছু শপিং করতে হবে। ভেতর থেকে আমি বললাম, আরও 15 মিনিট লাগবে। এই কথাটুকুই যেন তানহার আয়েশার বুকের ভেতরে আগুনে ঘি ঢেলে দিল। ঠিক 15 মিনিট পর আমি আর মৌ একসাথে বের হলাম। দুজনের মধ্যে এমন এক অদ্ভুত স্বাভাবিকতা, যেন বহুদিনের অভ্যস্ত সম্পর্ক। এই দৃশ্য দেখে আয়েশার বুকটা হু হু করে উঠল, আর তানহা তো রাগের তেলে বেগুনে জ্বলে উঠল। আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, মিস তানহা, আপনি ওদের ফলো করেন একটা সিএনজি নিয়ে। আমি জানতে চাই ওরা কোথায় কোথায় যায় আর কি কি করে। তানহা চোখে আগুন নিয়ে বলল, ওকে ডাক্তার, আজকে সব বের করব। সিএনজিতে বসে দূর থেকে অনুসরণ করতে লাগলো তানহা। ওইদিকে মৌ একের পর এক দোকানে ঢুকছে, কখনো বোরখা, কখনো হিজাব, কখনো আবার নাইট ড্রেস, আর সব ব্যাগ এক এক করে তুলে দিচ্ছে আমার হাতে। আমি চুপচাপ সব ধরে আছি, না কোনো প্রতিবাদ, না কোনো বিরক্তি, যেন এটাই আমার অভ্যাস। এই দৃশ্য দেখে তানহার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সে নিজের সাথে নিজে ফিসফিস করে বলে, বাহ মিস মৌ, বেশ খেলছেন তো। এত বড় ডাক্তার, 5টা হাসপাতালের এমডি, পুরো হাতের পুতুল বানিয়ে ফেলেছেন। তার গলায় বিদ্রুপ, কিন্তু ভেতরে চলছে হিংসার আগুন। ঠিক আছে, শপিং করুন, মন ভরে করুন, দেখি শেষটা কোথায় গিয়ে থামে। কিন্তু হঠাৎই তানহা চোখের সামনে যা দেখলো তা দেখে সে থমকে গেল। মৌ নেই, আর আমিও সেখানে নেই। এক মুহূর্ত আগেও আমরা এখানেই ছিলাম, আর এখন শূন্য রাস্তা। তানহার বুক ধুক করে উঠল। সে তাড়াতাড়ি চারপাশে তাকাতে লাগলো। ডান বাম সামনে কোথাও নেই। তার কপালে ঘাম জমে গেল, রাগে হাত কাঁপতে লাগলো। এভাবে গায়েব হলো কিভাবে? তার চোখে এবার শুধু রাগ না, এক অদ্ভুত ভয়ও কাজ করছে। দাঁত চেপে সে ধীরে ধীরে বলল, মিস মৌ, তুমি যতই চালাক হও না কেন, তোমাকে আমি ধরবই। বাসায় ফিরেই মৌ সরাসরি রান্নাঘরে চলে গেল। চুলার সামনে দাঁড়িয়ে হাঁড়ি পাতিল গোছাতে শুরু করলো। আর এমন সময় পেছন থেকেই, তুমি রান্নাঘরে কেন এসেছো? ও একবারও পেছনে না তাকিয়ে শান্ত গলায় বলল, রাগ করবো তাই এসেছি। আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে, আর আমি বাইরের খাবার তেমন পছন্দ করি না। মৌ এবার ঘুরে তাকালো। আচ্ছা, 30 মিনিট অপেক্ষা করো, আমি রেডি করে দিচ্ছি। তুমি বোঝো না, তুমি রান্না করলে সেগুলো খাওয়ার যোগ্য হবে না। কারণ খানবাড়ির মেয়েরা রান্না না, ঝগড়ার ব্ল্যাকমেল করতে এক্সপার্ট। কথাটা যেন সরাসরি গিয়ে ময়ের বুকের মধ্যে বিঁধল। 1 সেকেন্ডও দেরি না করে পাশে রাখা এক মুখ পানি তুলে আমার মাথার মধ্যে ঢেলে দিল। তার গলায় রাগ, চোখে আগুন। এখন এখান থেকে চুপচাপ চলে যা, না হলে কিন্তু খারাপ হবে। হয়েছে, সত্যি কথা এমনিতেই তেতো হয়, সবাই সেটা হজম করতে পারে না। এই বলে আমি এখান থেকে বেরিয়ে আসলাম। নিজের রুমে এসে ডাইনি, পেতনি, ঝগড়াটে মহিলা, ব্ল্যাকমেলার এসব বললেও আমার ঠোঁটের কোণে লুকোনো হাসিটা আমি নিজেও টের পেলাম না। অন্যদিকে মৌ চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মনে কেমন যেন খসখস করতে লাগলো। সত্যিই কি আমি রান্না করতে পারি না? একটা জেদ চেপে বসলো তার ভেতরে। সে তার খালাকে রেখে বলল, খালা, আজকে বিরিয়ানি রান্না করব, আমাকে সাহায্য করো। কিছুক্ষণ পর খাবার টেবিলে সাজানো গরম গরম বিরিয়ানির সুগন্ধে পুরো ঘর ভরে গেছে। আমি এসে বসতেই একেবারে থমকে গেলাম। এটা মৌ রান্না করেছে? ডাইনি তো দেখি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে। কিন্তু মুখে কিছুই বললাম না, চুপচাপ খেতে লাগলাম। আমার প্রতিটা লোকমায় আমার চোখে অদ্ভুত এক নরমতা ভেসে উঠছিল।
খাওয়া শেষ করে মৌ ফ্রেশ হয়ে নিল। তারপর একটা হালকা পাতলা নাইট ড্রেস পরে আয়নার সামনে দাঁড়ালো। হালকা কাজল, ঠোঁটে নরম রং, চুলগুলো খোলা, সব মিলে যেন এক অন্যরকম মোহময় রূপ। আর সে ইচ্ছে করে নিজেকে এমন করে সাজিয়েছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এসে আমার সামনে দাঁড়ালো। আমি চোখ তুলে তাকাতেই যেন জমে গেলাম। আমার বুকের ভিতর দকবক শব্দ, কপালে হালকা ঘাম জমে উঠেছে। মনে মনে বললাম, নিজের স্ত্রী কেমন অবস্থায় দেখলে কোন পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারে? আমি চোখ সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। না, আমাকে কন্ট্রোল করতেই হবে, না হলে মৌ ভাববে আমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু না, এত সহজে না। অন্যদিকে মৌ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খেয়াল করছে। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। মনে মনে বলল, দেখি তুমি আর কতদিন নিজেকে আটকাতে পারো। আমি তো তোমার স্ত্রী, শেষ পর্যন্ত তোমাকে আমার কাছেই ফিরতে হবে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। আমার ভেতরের অস্থিরতা যেন থামতেই চাইছে না। এই ডাইনি সব জানে, আমার সবচেয়ে বড় দুর্বলতাও নিজেই, তাই ইচ্ছে করে এমন করছে। কিন্তু না, আমি এত সহজে ধরা দেব না। অন্যদিকে মৌ উঠায় দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। মনে মনে বলে, মিস্টার স্বামী, আমি খুব ভালো করেই জানি তোমার দুর্বলতা কোথায়। তারপর হঠাৎ করে বলে উঠল, তোমার কপাল দিয়ে এভাবে ঘাম ঝরছে কেন? আমি চোখ না খুলেই বললাম, জানি না। এই বলে আমি অন্য পাশে শুয়ে ঘুমিয়ে পড়লাম, যেন কিছুই হয়নি। মৌ মুচকে মুচকে এসে তাকিয়ে রইল, তার ঠোঁটে জয়ের হাসি। মনে মনে বলল, সব পুরুষকেই একদিন না একদিন নিজের স্ত্রীর কাছে মাথা নত করতেই হয়। তুমিও করবে ইমরান, খুব শীঘ্রই করবে। অন্যদিকে আহসান হাবিব হাতে একটা ছবি নিয়ে বসে আছে। ছবিটা ময়ের। তার চোখে কুটিল দৃষ্টি। সে তার লোকদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ওকে খুঁজে বের করো, কোথায় থাকে, কার সাথে থাকে, সব জানতে চাই আমি। লোকগুলো একসাথেই বলল। ওকে স্যার, সব তথ্য এনে দেব। অন্যদিকে আমার ভাইদের অবস্থাও খুবই খারাপ। দুর্নীতির কারণে চাকরি হারিয়েছে। প্রায় 1 বছর ধরে কেউ তাদের কাজ দিচ্ছে না। তাই আমার বড় ভাই ইমাম বাধ্য হয়ে সিলেটে শ্বশুরবাড়ি চলে এসেছে একটা চাকরির আশায়। পরদিন সকালে মৌ খুব ভোরে উঠে নাস্তা রেডি করে। ইমরান, নাস্তা করো। ডাকতেই ছোট্ট আরিয়ান দৌড়ে এসে আমার কোলে উঠে বসে। আমি ছেলেকে বুকে জড়িয়ে নিই। আমার চোখে তখন অদ্ভুত এক শান্তি। আর মনে মনেই বলি, এই ছেলেটা না থাকলে আমি হয়তো কখনোই ময়ের এত কিছু সহ্য করতাম না। নাস্তা শেষে দুজনেই হাসপাতালে যাই। আমি আমার কেবিনে ঢুকে পড়তেই ময়ের সামনে এসে দাঁড়ায় ডক্টর আয়েশা তানহা। তাদের চোখে স্পষ্ট হিংসা, বিদ্বেষ আর অপমানের আগুন। আয়েশা ঠোঁট বাঁকিয়ে বলে, কি মিস মৌ, রূপের জাদু দিয়ে বেশ বড় লোক ধরছেন দেখছি। শপিং টপিং চলছে ভালোই। তানহা সঙ্গে সঙ্গে যোগ করে, শুধু শপিং না, সেই শপিং ব্যাগগুলো আবার ডক্টর ইমরান নিজের হাতে নিয়ে পুরো মল ঘুরছে। দৃশ্যটা কিন্তু দারুণ ছিল। আয়েশা বেশ সরাসরি আঘাত করে। এই ধরনের মেয়েদের কাজেই তো এটা, বড় লোক ছেলেদের ফাঁসানো। মৌ এতক্ষণ চুপচাপ শুনছিল। হঠাৎ সে মাথা তুলে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, মিস আয়েশা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি করব না করব সেটা আপনাদের দেখার বিষয় না, কিন্তু আপনারা আমার পেছনে যা শুরু করেছেন সেটা কিন্তু অপরাধ। আয়েশার চোখ লাল হয়ে উঠল। সে এক পা এগিয়ে এসে দাঁত চেপে বলে, হ্যাঁ, আমি অপরাধই করছি। তুই আমার ইমরানের থেকে দূরে থাকবি, না হলে তোর খবর আছে। মৌ হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ল। তবে তার সেই হাসি যেন সোজা কি আয়েশার আত্মসম্মানে আঘাত করলো। ডাক্তার ইমরান যদি তোমার হয়ে থাকে তাহলে নিজের করে নাও, আর তাকে বলো আমার থেকে দূরে থাকতে। মৌ ধীরে ধীরে বলল। আয়েশা এবার আর নিজেকে সামলাতে পারল না। রাগে কাঁপতে কাঁপতে বলল, খুব শীঘ্রই ইমরান তোকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। মৌয়ের চোখ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে আয়েশার দিকে তাকিয়ে বলল, কে কাকে ছুঁড়ে ফেলে দেয় সময় হলে দেখাই যাবে ডাক্তার আয়েশা। পরিস্থিতি তখন থমথমে, বাতাসও যেন আগুনের গন্ধ। দুপাশে দাঁড়িয়ে 3 জন নারী। একজন নিজের অধিকার রক্ষা করতে প্রস্তুত, আর দুজন সে অধিকার ছিনিয়ে নিতে মরিয়া। মৌ ধীরে ধীরে পেছন ফিরে হাঁটতে লাগলো, কিন্তু তার ভেতরে যেন এক ঝড় বয়ে যাচ্ছে। মনে মনে বলল, আমি চাইলে এখনই বলে দিতে পারি ইমরান আমার স্বামী, আমার সন্তানের বাবা, কিন্তু না, আমি চাই ও নিজেই বলুক, নিজের মুখে স্বীকার করুক আমি তার স্ত্রী। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। এই জন্য এক নীরব জেদ, এক অধিকার আদায়ের প্রতিজ্ঞা। অন্যদিকে ডক্টর আয়েশা তানহার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বলল, এই মেয়ের এত কনফিডেন্স আসে কোথা থেকে? ও এত বড় গলায় কথা বলে কিভাবে? তানহা দাঁতে দাঁত চেপে বলল, কিছু একটা আছে, অবশ্যই আছে, না হলে এমন আচরণ সম্ভব না। কিছুক্ষণ পর আমার কেবিনে বসে সবাই অপারেশন নিয়ে আলোচনা করছি। আমি, আয়েশা, তানহা আর ডাক্তার জায়েদ। ঠিক তখনই আমি বললাম, মৌ,
এক গ্লাস পানি দাও তো। এই কথাতেই যেন আয়েশার তানহার মাথায় বাজ পড়ল। ডক্টর জায়েদের ফোন আসে, এসে বাইরে চলে গেল। আর সেই সুযোগেই মৌ পানি নিয়ে ভেতরে ঢুকলো। মৌ ধীরে ধীরে এগিয়ে এলো। প্রথমে নিজে এক চুমুক পানি খেলো, তারপর আমার দিকে তাকিয়ে সেই গ্লাসটা আমার হাতেই ধরিয়ে দিল। ঘরের ভেতর নিস্তবতা। আয়েশার তানহা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। আমি একবার গ্লাসটার দিকে তাকালাম। সব বুঝেও কিছু না বলেই চুপচাপ সে পানি খেয়ে ফেললাম। এই দৃশ্যটা যেন বজ্রপাতের মধ্যে আঘাত করলো আয়েশার তানহার মনে। তাদের চোখ বড় বড় হয়ে গেল, মুখে অবিশ্বাস, অপমান আর জ্বলন্ত হিংসা। আলোচনা শেষ হতেই সবাই বেরিয়ে গেল। মৌ দরজা বন্ধ করে দিল। কেবিনটা নিঃশব্দ হয়ে গেল। পরের মুহূর্তেই সে এসে সরাসরি আমার কোলে বসে পড়ল। আমি একটু চমকে উঠলাম। আবার শুরু করলে? এটা কর্মস্থল, ভুলে যেও না। মৌ ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করে বলে, আমি কিছু চাই না, শুধু আমার পাওনাটা যদি নিজে থেকে দাও তাহলে এসব করতে হবে না, না দিলে ভিডিও তো আছেই। তার চোখে দুষ্টু ঝিলিক। ডাক্তার ইমরান বইয়ের ভয়ে কান ধরে উঠবোস করছে, ভাইরাল নিউজ। এই কথা শুনে আমার চোখ হঠাৎ বদলে গেল। আমি দুহাত দিয়ে ময়ের মুখটা আলতো করে ধরে ফেললাম। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম। প্রথমে কপালে এক গভীর চুমু, যেন জমে থাকা সব অভিমান ছুঁয়ে দিলাম। তারপর ঠোঁটের কোণে, গালের ওপর, মুখের প্রতিটি কোমল রেখায় নরম আবেগ ভরা স্পর্শ রেখে দিলাম। শেষে ঠোঁটে একটা দীর্ঘ গভীর চুমু, যেখানে রাগ, অভিমান, ভালোবাসা সব এক হয়ে গেল। সময় যেন থেমে গেল। মা এখনও চোখ বন্ধ করে আছে। তার বুক ওঠানামা করছে ধীরে ধীরে। মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী সে। আমি স্থির হয়ে তাকিয়েছি তার দিকে। মনে মনে বললাম, কি আছে ওই মুখে যার জন্য আমি এত দুর্বল? তোমার এই জোর করে অধিকার আদায়, ঝগড়া করা, ব্ল্যাকমেল করা, এসব কিছুতে আমি বিরক্ত হই না, বরং আমি এগুলো উপভোগ করি। কিন্তু কেন? কেবিনের বাইরে দাঁড়িয়ে তানহার চোখে তখন কেমন এক তীক্ষ্ণ আগুন জ্বলছে। ঠোঁট বাঁকিয়ে সে নিচু গলায় বলে উঠল, দেখছেন ডাক্তার আয়েশা, কি নির্লজ্জ বেহাইয়ামি! আজকেও কেবিনটা লক করে ঢুকেছে। ডক্টর আয়েশা ভুরু কুঁচকে তাকালো দরজার দিকে। তার চোখে সন্দেহ, ঈর্ষা আর অজানা এক অস্বস্তি ঘুরপাক খাচ্ছে। সে ধীরেই বলল, কিন্তু ভেতরে আছে কি? ওইসব কিছু না তো। তানহা ঠোঁট কামড়ে হাসলো। করলেও করতে পারে, এদের দিয়ে সবই সম্ভব। একটু থেমে আয়েশা গম্ভীর কণ্ঠে বলল, মিস তানহা, আপনি গিয়ে দরজা লক করুন। তানহা এগিয়ে গিয়ে কেবিনের দরজায় টোকা দিল। ভেতরে যেন হঠাৎ করে সব থেমে গেল। মুহূর্তের মধ্যে বাস্তবে ফিরে এলাম দুজনেই। মা এক ঝটকায় আমার গালে ঠোঁট ছুঁয়ে দিল। একটু তাড়াহুড়া, অধিকার ভরা চুমু। তারপর চোখে চোরা হাসি রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই তান্না সামনে দাঁড়িয়ে। মো একবার তাকালো আর সব বুঝে গেল। তার চোখে লোকানো চ্যালেঞ্জ। দেখে নাও যতটা দেখার আছে। তান্না ভেতরে ঢুকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার চোখ আটকে গেল আমার গালের দিকে। স্পষ্ট লাল লিপস্টিকের দাগ। এক মুহূর্তে তার চোখ বড় বড় হয়ে গেল। মনে মনে যেন আগুন জ্বলে উঠল। ধরা পড়েছ? তান্না ঠান্ডা গলায় বলল, স্যার, ডাক্তার আয়েশা আপনাকে 102 নম্বর কেবিনে ডাকছে। আমি একবার মৌয়ের দিকে তাকালাম। মৌ হালকা হাসলো। সেই হাসিতে ছিল জেদ, অধিকার আর এক অদ্ভুত বিজয়ের অনুভূতি। কিছুক্ষণ পর 102 নম্বর কেবিনে দাঁড়িয়ে তানা ফিসফিস করে বলল, ডাক্তার দেখুন, স্যারের গালে লিপস্টিকের দাগ। ডাক্তার আয়েশা তাকালো। তার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। সব সন্দেহ যেন এক মুহূর্তে সত্যি হয়ে গেল। তার বুকের ভিতর কেমন একটা হাহাকার করে উঠল। রাগ, কষ্ট নাকি ঈর্ষা, সে নিজে বুঝতে পারল না। বিকেলে আমি শান্ত গলায় বললাম, ওকে তুমি বাসায় চলে যাও, আমি আরেকটা হাসপাতালে অপারেশন শেষ করে আসব। মৌ কিছু বলল না, চুপচাপ চলে গেল। কিন্তু তার বুকের ভেতরটা তখনও অস্থির। অদ্ভুত একটা টান, একটা ভয়। বাসায় ফিরে সব গুছিয়ে রান্না করে বসে রইল সে। সময় গড়াতে লাগলো 9টা, 10টা, 11টা। কিন্তু আমি এখন এলাম না। মৌ বারবার ফোন করতে লাগলো। 1 বার, 2 বার, 10 বার, শেষে গুনে গুনে প্রায় 50 বার। কিন্তু না, একবারও ফোন রিসিভ করলাম না। তার বুকের ভেতর কাঁপন শুরু হলো। হাত ঠান্ডা হয়ে আসছে, চোখে পানি জমেছে। কোথায় তুমি? ফোনটা ধরছো না কেন? কাঁপা হাতে আবারও কল দিল সে। এইবার কল রিসিভ হলো, কিন্তু ওপাশে আমার কণ্ঠ না, একটা অচেনা কণ্ঠ। এই ফোনের মালিক আপনার কি হয়? ময়ের বুকটা ধুক করে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। মনের ভিতর উত্তরটা গর্জে উঠল। আমার স্বামী। ওপাশ থেকে আবারও ভেসে এলো, উনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, এখন সিলেট মেডিকেলে আছেন, দ্রুত আসুন। শব্দগুলো যেন বজ্রাঘাত হয়ে নামলো। ময়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। ফোনটা হাত থেকে পড়ে গেল মেঝেতে। সে নিজেই ধপ করে বসে পড়ল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে।
শরীর কাঁপছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তার ভেতরে তখন একটাই ভয়, একটা অজানা অসহ্য ভয়, আমাকে হারানোর ভয়। ময়ের শরীরে যেন মুহূর্তেই নিস্তেজ হয়ে গিয়েছিল, তবুও বুকের ভেতরের এক অদৃশ্য শক্তি তাকে ঠেলে তুলল। না, এখন ভেঙে পড়ার সময় না, এখন তাকে ছুটতে হবে। কাপা পায়ে ঝাপসা চোখে সে বাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়ি ছিল, আর খানবাড়ির মেয়ে হয় স্টিয়ারিং ধরতে তার কোনো দ্বিধা নেই। কিন্তু আজ তার হাত কাঁপছে, চোখে পানি, তবুও সে গাড়ি স্টার্ট দিল। রাতের অন্ধকার চিরে গাড়ি ছুটে চলল সিলেটের হাসপাতালের দিকে। প্রতিটা সেকেন্ড যেন তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিচ্ছে। হাসপাতালে পৌঁছাতেই সেই লোকটা এগিয়ে এসে তার হাতে মোবাইলটা দিল। আপনার স্বামী এখন ভালো আছে, কিন্তু একটা কথা বলি, ওনার কি কোনো শত্রু আছে? বউ থমকে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। শত্রু মানে? আপনি কি বলতে চাইছেন? লোকটা একটু থেমে ঘটনার ভয়াবহতা মনে করে বলল, আমি কাজ শেষ করে ফিরছিলাম, হঠাৎ দেখি একটা ট্রাক এসে আপনার স্বামীর গাড়িতে জোরে ধাক্কা দিল। একবার হলে দুর্ঘটনা বলতাম, কিন্তু পরপর দুবার ধাক্কা দেয়। আমরা চিৎকার করে উঠতেই ট্রাকটা পালিয়ে যায়। কথাগুলো যেন মোয়ের কানে ঢুকছিল, কিন্তু মাথায় পৌঁছাচ্ছিল না। সে স্থির চোখে তাকিয়ে রইল। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। তার ঠোঁট কাঁপতে কাঁপতে বের হলো। কি বলছেন? কে কে এমন করতে পারে? লোকটা মাথা নেড়ে বলল, আমি জানি না, কিন্তু যা দেখেছি তাই বললাম। লোকটা চলে গেল। বউ স্থির দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতর তখন এক ভয় জন্ম নিল। এটা শুধু অ্যাক্সিডেন্ট না, এটা চেষ্টা, হত্যা করার চেষ্টা। একটু পর আমাকে কেবিনে দেওয়া হলো। এখনও জ্ঞান ফেরেনি। এত সময় খালাও এসে পৌঁছালো। হাসপাতালে পুলিশ এলো, কেস নেওয়া হলো। একজন পুলিশ অফিসার ধীরে বলল, মিস মো, একটা কথা মাথায় রাখবেন, আপনি কাউকে বলবেন না যে ডাক্তার ইমরান বেঁচে আছেন। যেহেতু তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমরা চাই না অপরাধীরা সতর্ক হয়ে যাক। উনি একটু সুস্থ হলে তখন জানানো হবে। বউ নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। কিন্তু তার ভেতরে তখন ঝড় বইছে, একটার পর একটা প্রশ্ন, সন্দেহ, ভয়ে। সে মনে মনে বলল, আমার ইমরানকে মারতে চাই কে? এটা কি আমার বাবা নাকি আহসান হাবিব? তার বুক কেঁপে উঠল। ঠিক তখনই খবর এলো আমার জ্ঞান ফিরেছে। ও আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে কেবিনে ঢুকে এলো। ভেতরে ঢুকতে সে থমকে গেল। বিছানায় শুয়ে আছি, মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ, বুকের উপর সেলাইয়ের দাগ। ময়ের বুকটা যেন কেউ চেপে ধরলো। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু সে কোনো শব্দ করলো না। আমি ঠোঁট নাড়াচ্ছি, কিছু বলতে চাইছি। মৌ দ্রুত এগিয়ে এসে আমার কানের কাছে ঝুঁকে পড়ল। কি বলছো? আমার ছেলে কোথায়? এই কথাটা শুনেই ময়ের চোখ ভিজে উঠলো আরও বেশি। সে এক দৌড়ে বাইরে গিয়ে আরিয়ানকে নিয়ে এলো। আরিয়ান এসে আমার পাশে দাঁড়ালো, তার চোখে ভয়, কিন্তু সাথে অদ্ভুত এক টান। আমি হাত তুলতে চাইলাম, কিন্তু পারলাম না। তবু আমার চোখ ভরে উঠল। এত কষ্টের মাঝেও আমি শুধু তাকিয়ে আছি নিজের ছেলের দিকে। সেই দৃষ্টিতে ছিল ভালোবাসা, অপূর্ণতা, আর বেঁচে থাকার একমাত্র কারণ। আরিয়ান ধীরে ধীরে বাবার কাছে এগিয়ে এসে ছোট্ট কণ্ঠে জিজ্ঞাসা করলো, আব্বু, তোমার কি হইতে? তুমি এলোভের থুয়ে তো কেন? আমাকে তুলে নিবে না? এই সরল প্রশ্নটাই যেন ছুরির মতো বিঁধল আমার বুকে। আমার ভেতরটা হু হু করে উঠল। চোখের কোণ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল জল। একজন শক্ত মানুষ, যে এতদিন সব কষ্ট চেপে রাখতে শিখেছে, আর সে ভেঙে পড়েছে নিজের সন্তানের সামনে। মৌ আরিয়ানের কথা শুনে নিজেকে সামলাতে পারল না। চোখের পানি যেন বাদ মানছে না আর। অবু শিশু কিছুই বোঝে না, শুধু অনুভব করে তার বাবার কষ্ট হচ্ছে। আরিয়ান ছোট্ট হাতে বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, আব্বুল, তা না তুলিও না। তোমার কত হতে, তাই না? আমি তোমাকে আদল করে দিব, তবু তা না তুলিও না। এই এক টুকরো কথায় যেন পুরো পৃথিবী থেমে গেল। বউ নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। এত ছোট্ট একটা শিশু, অথচ ভালোবাসাটা কত গভীর। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি চাইলাম ছেলেকে জড়িয়ে ধরতে, বুকের সাথে চেপে রাখতে, কিন্তু শরীর যেন আমার কথা শুনছে না। হাত তুলতে গেলেও ব্যথায় কেঁপে উঠছে। ঠিক তখনই মৌ ছুটে এসে আরিয়ানকে শক্ত করে বুকে টেনে নিল, যেন সে আমার না বলা সব কথা বুঝে গেছে, যেন সেই স্পর্শেই আমার মনের কষ্ট কিছুটা ভাগ করে নিল। এই দৃশ্যটা দেখে আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। আমার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। কিছুক্ষণ পর মৌ ফোনটা হাতে নিল। মায়ের নাম বেশি উঠতে রিসিভ করলো, কিন্তু কণ্ঠে ছিল অভিমান, অভিযোগ আর কষ্ট। মা, তুমি তাহলে বাবাকে বলে দিয়েছো আমি সিলেট আছি, তাই না? তোমরা কি আমার সুখ দেখতে পারো না?
ওপাশ থেকে মায়ের কণ্ঠ কেঁপে উঠল। তুই এক নাগারে বলছিস, আমাকেও কিছু বলতে দে। কি বলবে তুমি, যে মা নিজের মেয়ের সুখ সহ্য করতে পারে না? মৌ থামল না। মায়ের গলায় কষ্ট জমে উঠল। আমি তোর বাবা বা খান পরিবারের কাউকে কিছু বলিনি। এই কথাটা শুনে মৌ থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর ঠোঁটে তার ছেলের হাসি এনে কল কেটে দিল। তার ভেতরে তখন সন্দেহের আগুন জ্বলছে, কাকে বিশ্বাস করবে আর কাকে না। ঠিক তখনই পুলিশ কেবিনে ঢুকলো। একজন অফিসার ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ইমরানের জবানবন্দি নেওয়া যাবে কি? ডক্টর মাথা নাড়িয়ে বললেন, না, এখন সম্ভব না, অন্তত 48 ঘন্টা লাগবে। অফিসার গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, উনি যখন কথা বলতে পারবেন আমাকে জানাবেন। অপরাধীকে ধরতে তার জবানবন্দি খুব জরুরি। কথাটা শুনে মৌয়ের বুক আবার কেঁপে উঠল। অপরাধী মানে সত্যিই কেউ ইচ্ছা করে ইমরানকে মারতে চেয়েছে? পুলিশ চলে যাবার পর মৌ এক কোণে দাঁড়িয়ে রইল, চোখে শূন্যতা, মনে ঝড়। সে মনে মনে বলতে লাগলো, কে হতে পারে? ডক্টর আয়শা? না, সে তো ইমরানের জন্য পাগল। তাহলে কে? হঠাৎ তার মনে একটা নাম ভেসে উঠল, বাবা নাকি আহসান হাবিব? ময়ের বুক ধুক করে উঠল, কিন্তু পরক্ষণে নিজেকে প্রশ্ন করলো, না, বাবা ও আহসান হাবিব তো জানেই না আমি সিলেটে। তাহলে? প্রশ্নের পর প্রশ্ন, উত্তর একটাও নেই। শুধু একটা ভয়, একটা অজানা অন্ধকার তাকে ঘিরে ফেলেছে। আর সেই অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে একজন শত্রু, যে এখনও সামনে আসেনি। হাসপাতালের করিডোরে যেন এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে আছে। 2 দিন, পুরো 48 ঘন্টা হাসপাতালে কেউ আমার মুখ দেখেনি। নার্স থেকে শুরু করে জুনিয়র ডাক্তার সবাই ফিসফাস করছে, কারো মুখে স্পষ্ট কিচ্ছু নেই, কিন্তু অজানা দুশ্চিন্তা যেন বাতাসে ভাসছে। মৌ প্রতিদিন আসে, কিন্তু সবার সামনে কিছু না বলেই নিঃশব্দে খোঁজ নিয়ে আবার চলে যায়। তার চোখের নিচে কালো দাগ, গভীর রাতের সাক্ষী। অবশেষে সময় পূর্ণ হলো 48 ঘন্টা। পুলিশ এলো, কেবিনের ভেতর নিস্তবতা নেমে এলো, যেন প্রতিটা শব্দ হিসেব করে বলা হবে। অফিসার গম্ভীর কণ্ঠে বলল, ইমরান, যে ট্রাক আপনাকে ধাক্কা দেয়, চালককে কি চিনতে পেরেছিলেন অথবা নাম্বার প্লেট? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার চোখে তখন সেই ভয়ঙ্কর মুহূর্তের ছায়া। না অফিসার, প্রথম ধাক্কায় আমি ভেবেছিলাম এটা একটা দুর্ঘটনা, কিন্তু দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার পর বুঝলাম ওটা দুর্ঘটনা না, আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা। তখন আর কিছু দেখার সুযোগ ছিল না। অফিসার মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমরা বিষয়টা বের করব। আপনার কোনো শত্রু আছে? সিলেটে আমার কোনো শত্রু নেই। ঢাকায় যারা আছে তারা জানে না আমি এখানে, আর তারা এত বড় শত্রু না যে আমাকে মারতে চাইবে। অফিসার কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন কথার আড়ালে কিছু খুঁজছে। তারপর বলল, আমরা যোগাযোগ রাখবো তদন্তের জন্য। কিছুক্ষণ পরে আমি নিজ হাসপাতালে শিফট হই। আমার শরীরে এখনও ব্যান্ডেজ করা, কিন্তু আমার উপস্থিতিতেই যেন হাসপাতালের ভেতর নতুন এক আলো জ্বলে উঠল। সবাই অবাক, কারো চোখে সহানুভূতি, কারো চোখে কৌতূহল, কিন্তু সবচেয়ে বেশি যা চোখে পড়ে তা হলো মৌ। সে এক মুহূর্তের জন্য আমার পাশ ছাড়ছে না। ওষুধ, ব্যান্ডেজ, পানি, প্রতিটা কাজ সে এমনভাবে করছে যেন এটাই তার পৃথিবীর একমাত্র দায়িত্ব। এই দৃশ্যটাই সহ্য করতে পারছিল না আয়শা আর তানহা। মৌ যখন ভেজা কাপড় দিয়ে আলতো করে আমার হাত মুছে দেয়, তখন আয়েশার মনে হয় যেন কেউ তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছে। তার মনের ভেতর চাপা হাহাকার। এই জায়গাটা তো আমার হওয়ার কথা ছিল। অবশেষে নিজেকে সামলে এগিয়ে এলো, কণ্ঠে মায়া কিন্তু ভেতরে আগুন। মিস মৌ, আপনি যান, আমি ডক্টর ইমরানকে দেখছি। মুহূর্তেই মৌ থেমে গেল। তার চোখ ধীরে ধীরে হয়ে উঠল লাল, জ্বলন্ত আর ভয়ঙ্কর। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল আমার দিকে। আমি সেই চোখের ভাষা চিনে গেছি, আর বুকের ভেতর ধক করে উঠল আমার। এই ডাইনির আবার কি হলো? আমি তড়িঘড়ি করে বললাম, না ডাক্তার আয়েশা, আপনাকে কষ্ট করতে হবে না, এইসব মৌই করবে। কথাটা শুনে আয়েশার মুখ শক্ত হয়ে গেল, তবুও সে হাসার চেষ্টা করলো। কষ্ট কেন হবে, বরং ভালো লাগবে। আপনি বলেছেন তাতে আমি খুশি। স্পষ্ট প্রত্যাখ্যান। মৌ ভেতরে ভেতরে বসছে। শাকচুন্নি আমার স্বামীকে স্পর্শ করবে? তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে একটু ঝুঁকে খুব নিচু গলায় বলল, যা, সামনে থেকে সরে যা শাকচুন্নি। কিন্তু কথাটা সরাসরি গিয়ে বেঁধল আয়েশার অহংকারে। মুহূর্তে তার চোখ লাল হয়ে উঠল। তুই পেতনি ডাইনি, তোকে আমি দেখে নেব। এই কথাটা শুনে মৌ হেসে উঠল, কিন্তু সে হাসি ছিল অদ্ভুত, ধীরে ধীরে কিটকিট করে, যেন সে ভয় পাচ্ছে না, বরং অপেক্ষা করছে। কি সমস্যা মিস মৌ? মৌ সাথে সাথে চুপ হয়ে গেল, মুখ ঘুরিয়ে নিল,
কিন্তু তার চোখের কোনো তখনও সেই রহস্যময় হাসি, যেন সে জানে খেলা এখনও শুরুই হয়নি। অন্যদিকে একটা বন্ধ রুমে গম্ভীর পরিবেশে মুখোমুখি বসে আছে আমজাদ খান ও আহসান হাবিব। টেবিলের উপর ছড়ানো কিছু ফাইল, আর তাদের চোখে হিসেব নিকেশের ঠাট্টা ঝিলিক। আমজাদ খান ধীরকণ্ঠে বলল, হাবিবার 6 দিন পর আমরা সিলেটে যাব, ওখানে আমাদের নতুন ওষুধের ফাইনাল রিপোর্ট দেবে এক ডাক্তার। আহসান হাবিব ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আঙ্কেল, আমি কিন্তু ইতিমধ্যে ময়ের জন্য লোক লাগিয়ে দিয়েছে। আমজাদ খান নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, ওটা তোমার ব্যাপার, তুমি মৌকে খুঁজে রাজি করাও। কথাগুলো বলার মধ্যে যেন এক অদৃশ্য ষড়যন্ত্রের গন্ধ লুকিয়েছিল। এইদিকে আমি হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। ঠিক তখনই ডক্টর আয়েশা এগিয়ে এসে বলল, ডক্টর ইমরান, আপনি হাসপাতালে থাকলে অসুবিধা হবে। এখানে আপনার ট্রিটমেন্ট আর দেখাশোনা ভালো হবে না। ডক্টর আয়েশা, ভুলে যাবেন না আমি আপনার সিনিয়র ডাক্তার। আমার কি ভালো সেটা আমি নিজেই বুঝি। আমার কথায় চারপাশে সবাই স্তব্ধ হয়ে গেল। আয়েশার চোখে অপমানের ছায়া নেমে এলো, আর ঠিক বিপরীতে দাঁড়িয়ে থাকা ময়ের ঠোঁটে ফুটে উঠল চাপা এক তৃপ্তির হাসি। পরিস্থিতি সামাল দিতেই ডাক্তার জায়েদ হেসে বলল, আরে সমস্যা কি? স্যারকে দেখতে ইচ্ছে হলে আমরা সবাই ওনার বাসায় চলে যাব। কথাটা শুনে তানহা, আয়েশা সবাই জোর করে হাসি দিয়ে সম্মতি জানালো। আমার বাসায় যাওয়ার আসল কারণটা কিন্তু অন্য। আমার বাড়িতে আছে একটা আধুনিক ল্যাবরেটরি, যেখানে আমি নিজেই নতুন ওষুধের চূড়ান্ত পরীক্ষা করে রিপোর্ট তৈরি করি। খান ফার্মার নতুন ওষুধের ফাইনাল রিপোর্ট, যা বাংলাদেশ সরকারের অর্ডারে তৈরি হচ্ছে, সেটার দায়িত্ব এখন পুরোপুরি আমার কাঁধে। মৌ যখন আমাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে তাকিয়ে থাকা আয়েশা আর তানহার চোখে হিংসার আগুন জ্বলে উঠল। আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, এই মুখে কিছু একটা করতেই হবে। তানহা তাড়াতাড়ি জবাব দিল, মিস আয়শা, যা করার তাড়াতাড়ি করুন। গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। একটা ট্রাফিক সিগন্যাল এসে থামলো। গাড়ির গ্লাস নামানো। ঠিক তখনই আমার বড় ভাই বলে উঠল, আরে এটা তো আমার ছোট ভাই ইমরান না? আমি চমকে উঠলাম। গাড়ির পাশে দাঁড়িয়ে আমার বড় ভাই ইমাম, তার পাশে তার স্ত্রী। দুজনের চোখে অবাক আর বিস্ময়, সাথে লুকানো হিসাব। ইমাম দৌড়ে এসে বলল, ভাই তুই এখানে কিভাবে? আমি এক মুহূর্তে অবাক হয়ে তাকিয়ে থাকি, পরক্ষণে নিজেকে সামলে নিলাম। কেন, কিছু বলবে? ইমাম সরাসরি প্রশ্ন করলো, গাড়িটা কার? আমার। তোমরা সিলেটে কেন এসেছো? ভাই চাকরি হারিয়ে সব শেষ, ঢাকায় কেউ কাজ দিচ্ছে না, তাই এখানে এসেছি। তুই যদি একটা চাকরির ব্যবস্থা করে দিস, তোকে দেখে মনে হচ্ছে তুই ভালো কোনো পোস্টে চাকরি করিস। আমি চাকরি করি না, নিজের ব্যবসা। কিন্তু ঠিক তখনই মৌ থামিয়ে দিয়ে বলল, ইমরান, প্রয়োজনে টাকা দাও, কিন্তু খাল কেটে কুমির আনিও না। তার কণ্ঠে ছিল সতর্কতা, আর চোখে ছিল স্পষ্ট সন্দেহ। ইমামের স্ত্রী রেগে উঠে বলল, এই মেয়ে, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুই কে মাঝখানে কথা বলা? আর ইমরান আমার দেবর। চুপ, একদম চুপ। সবাই থমকে গেল। দেবর? মনে আছে যখন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চোর বানিয়ে মেরেছিলেন দিনের পর দিন? তখন মনে ছিল যে আমি তোমার দেবর? কথাগুলো ছুরির মতো গিয়ে বেঁধল ইমামের বুকে। ইমাম মাথা নিচু করে বলল, ভাই আমার মুখ নেই ক্ষমা চাওয়ার, তবু যদি পারিস। একটু নীরবতা। তারপর আমি আবার বললাম, ঠিক আছে, কাজ দেব। ইমাম আশায় তাকালো। আমার বাসায় দারোয়ানের কাজ করবে, আর তোমার বউ কাজের বোয়া। এক মুহূর্তে পরিবেশ যেন জমে বরফ। ইমামের স্ত্রী চিৎকার করে উঠল, আমি কাজের বুয়া হব না। ইমাম দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আজ থেকে আমাদের পথ আলাদা। তোর জন্যই আজ আমি শেষ। তুমি এই চাকরি না করলে চলে যাও, তোমার জন্য আজকে এই দিন। কিছুক্ষণ পর সে মাথা নিচু করেই বলল, আমি করব এই কাজ। আরেকটা শর্ত, কেউ জানবে না তোমরা আমার ভাই ভাবি। দুজনেই দ্রুত মাথা নাড়ে আর বলে, কেউ জানবে না আমাদের পরিচয়। গাড়ি আবারও চলতে শুরু করলো। আমি ধীরে ময়ের কানে কানে বললাম, এদের বাড়ির বাইরে দারোয়ানের ঘরে রাখবা, ভেতরে ঢুকতে দিও না। আর ভালো করে সাহায্য করবা, এদের অহংকার মাটির সাথে মিশিয়ে দাও। ময়ের ঠোঁটে ধীরে ধীরে এক গভীর রহস্যময় হাসি ফুটে উঠল। সে নরম গলায় বলল, জি, আমার প্রিয় স্বামী, তোমাকে দেওয়া সব কষ্ট আমি উসুল করব। আমি তাকিয়ে রইলাম তার দিকে, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি। এর মানে এই না তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার শাস্তি এখনো বাকি আছে। মৌ চোখ তুলে তাকালো, চোখে চ্যালেঞ্জ, ঠোঁটে হাসি। শাস্তি? গাড়ি সামনে এগিয়ে চলল, আর আমাদের জীবনের ভেতরে জমতে থাকলো নতুন এক ঝড়। বাসায় ফিরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মৌ রান্না শেষ করে ধীরে ধীরে এক বাটি হালকা কুসুম গরম পানি নিয়ে এলো। তার চোখে ক্লান্তি, কিন্তু যত্নের কোনো ঘাটতি নেই।
সে আলতো করে আমার পাশে বসে ভেজা কাপড় দিয়ে আমার শরীর মুছতে শুরু করলো। আমার শরীর মুছতে কি এইভাবে কাপড় খুলতে হয়? আমার শরীরে টাচ করতে তোমার খুব ভালো লাগে মনে হয়। ছি ছি, মেয়েরাও যে লুচ্চা হয় এটা আমি জানতাম না। কথাগুলো যেন আগুন হয়ে লাগলো ময়ের মনে। এক মুহূর্তেই তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে, নীরব কিন্তু ভয়ঙ্কর। এইভাবে তাকিয়েছো কেন? আমি সত্যি বলছি, এটা লুচ্চা মেয়েদের কাজ। এবারে নিজেকে সামলাতে পারলো না মৌ। সে ঝট করে আমার কান টেনে ধরে বলতে লাগলো, কি বললে আমি লুচ্চা? আমি না, তুই লুচ্চা, তোর বাপ লুচ্চা, তোর পুরো গোষ্ঠী লুচ্চা। আমি যেন ইচ্ছে করে আগুনে ঘি ঢাললাম। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি লুচ্চা? মৌ এক চলো পিছিয়ে গেল না। তোর বাপ ভালো হলে তুই আসলি কিভাবে? আর তুই ভালো হলে আমি বাচ্চার মা হলাম কেমনে? এক মুহূর্ত নীরবতা। তারপর আমি অট্টহাসিতে ফেটে পড়লাম। মৌ বিরক্ত হয়ে বলল, হাসছিস কেন আবার? আমি মানলাম আমি লুচ্চা, কিন্তু একজন লুচ্চা হলে তো বাচ্চা হয় না, দুইজনেই লাগে। তার মানে তুমিও? কথাটা শেষ হওয়ার আগে মৌ থমকে গেল। তার চোখে এবার অন্যরকম ঝিলিক। ধীরে ও ঠান্ডা গলায় বলল, আজকে তোমার পরীক্ষা নেব। এই বলে সে সেখান থেকে চলে গেল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মনে মনে ভাবলাম, এই মেয়েটা আবার কী প্ল্যান করছে, কি পরীক্ষার কথা বলে গেল। রাত নেমে এলো। আমার ভাই ভাবির জন্য খাবার আলাদা করে পাঠিয়ে দেওয়া হলো। বাড়ির বাইরে টিন সেট ঘরে। সব কিছু স্বাভাবিক মনে হলেও বাতাসে যেন কিছু একটা অস্বাভাবিকতা লুকিয়েছিল। আমি খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপে কাজ করছিলাম। ঠিক তখনই মৌ এসে হঠাৎ ল্যাপটপটা বন্ধ করে সরিয়ে রাখলো। চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকো, দেখি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো কিনা। আমি থমকে গেলাম। আমি বুঝতে পারলাম মৌ কী বোঝাতে চাইছে, কিন্তু এখন পিছু হটারও সময় নেই। কিছুক্ষণ পর মৌ ধীরে ধীরে একটা শাড়ি নিয়ে সামনে দাঁড়ালো। আমার চোখের সামনে কাপড় বদলাতে শুরু করলো। কি করছো মৌ? আমার সামনে এসব তোমার লজ্জা করে না? মৌ শান্ত গলায় বলল, কেন? তুমি কি আমাকে এভাবে নতুন দেখছো? আগেও তো দেখেছো। তবুও এসব বন্ধ করো। মৌ ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না? না পারলে কিন্তু আমি লুচু। আচ্ছা করো, আমি রেডি। এরপর যা হলো, মৌ ধীরে ধীরে নিজের পোশাক বদলাতে লাগলো। আর প্রতিটা মুহূর্তে যেন আমার ধৈর্যের পরীক্ষা নিতে লাগলো। আমার শ্বাস ভারী হয়ে উঠছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, শরীর কেঁপে উঠছে অদৃশ্য এক টানে। মনে হচ্ছে এইমাত্র যেন আগুনে ডুবে যাচ্ছি। অন্যদিকে মৌ সব কিছু শেষ করে ধীরে এসে আমার পাশে বসে পড়ল। চোখে দুষ্ট হাসি, ঠোঁটে চ্যালেঞ্জ। আর আমি এখনও নিজেকে সামলাতে লড়ছি। মনে হচ্ছে বাস্তব আর অনুভূতির মাঝখানে কোথাও আমি আটকে গেছি। হঠাৎ মৌ আমাকে একটা ধাক্কা দিয়ে বলল, হয়েছে, হা বন্ধ করো। আমি যেন হুঁশে ফিরে এলাম। এক মুহূর্ত দেরি না করে মুখ বন্ধ করে চুপচাপ একপাশে শুয়ে পড়লাম। রুমে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। এরপর থেকে প্রতিদিনই মৌ আমার ভাইয়ের বউকে দিয়ে বাড়ির সব কাজ করাতে লাগলো। এত বড় বাড়ি, এত কাজ, সব কিছু করতে করতে একসময় আমার ভাবি থমকে দাঁড়াতো। মনে মনে ভাবতো, এই ছেলেটাকে আমরা কতটা অত্যাচার করেছি, ঠিক মতো খেতেও দেইনি, আর আজ সে কোটি টাকার মালিক, একজন বড় ডাক্তার। তার ভেতর ধীরে ধীরে অপরাধবোধ জমতে থাকলো। কিন্তু সে ডাক্তার হলো কিভাবে? প্রশ্নটা বারবার মাথায় ঘুরতে লাগলো। এইভাবে কেটে গেল 5 দিন। এদিকে ডাক্তার আয়েশা চুপ করে বসে থাকার মানুষও না। সে পরিকল্পনা করলো আমার বাসায় আসবে, সাথে সবাইকে নিয়ে বাহানা খোঁজ খবর নেওয়া, কিন্তু আসল উদ্দেশ্য হঠাৎ গিয়ে ধরে ফেলা। মৌ আর আমি একসাথে কি করি তা নিজের চোখে দেখা। তাই ডক্টর আয়েশা, মিস তানহা, ডক্টর জায়েদ সহ আরও কয়েকজন কলিগকে নিয়ে সোজা রওনা দিল আমার বাসার দিকে। এইদিকে মৌ সারাদিনের কাজ শেষ করে রান্না সেরে ফেলেছে। আমি বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিলাম। মৌ কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল গোসল করতে। ঠিক তখনই দরজায় শব্দ, কলিং বেল বেজে উঠল। কাজের লোক দরজা খুলে দেখে ডক্টর আয়েশা জায়েদরা এসেছে। চেনা মানুষ হয় আর কিছু না বলে ভেতরে ঢুকতে দিল। কেউ সময় নষ্ট করলো না, সবাই সোজা চলে এলো আমার রুমে। দরজা খুলে ঢুকতেই সবাই একসাথে সালাম দিল আমাকে। আমি মাথা তুলে তাকিয়ে একেবারে অবাক। তোমরা? রুমে থাকা সোফাগুলোতে সবাই বসে পড়ল। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে গেল। মৌ বের হয়ে এলো, ভেজা চুল আর শরীরে শুধু ব্লাউজ আর পেটিকোট। 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপরেই তার চোখ পড়ে গেল সামনে বসে থাকা সবার উপরে, বিশেষ করে আয়েশার তানহার দিকে। মুহূর্তে তার মুখ ফ্যাকাশ হয়ে গেল। সে তড়িঘড়ি করে আবার ওয়াশরুমে ঢুকে পড়ল। ভেতর থেকে তাড়াহুড়ো করে বলল, ইমরান, আমার শাড়িটা কাটের উপর আছে, দাও। রুমের ভেতর তখন জমে উঠেছে অস্থির ভারী নীরবতা।
আমি যেন জমে আছি। আজ আমি কি বলবো, কিভাবে এসব সামলাবো? অন্যদিকে ডক্টর আয়েশা, তানহা, জায়েদ সহ বাকি কলিগদের সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন চোখগুলো বেরিয়ে আসবে কটুর থেকে। আমি ধীরে ধীরে শাড়িটা তুলে নিয়ে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে মৌকে দিলাম, কিন্তু বাহিরে আয়েশার চোখে তখন আগুন। সে নিচু গলায় তানহাকে বলল, দেখলে, না বলে এসে আর চোট ধরলাম, আর সবাই মিলে দেখলাম আজকে ওর একটা ব্যবস্থা করব সবাই মিলে। তার ঠোঁটে ধীরে ধীরে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। রুমের মধ্যে জমে ওঠা অপমান আর নীরব আগুন যেন বাসায় ফিরে আরও ভয়ঙ্কর রূপ নিল। মৌ শাড়ি পরে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার চোখ লাল, ভেজা, ঠোঁট কাঁপছে, কিন্তু সে নিজেকে শক্ত করে রেখেছে, কারণ সে জানে এখন ভেঙে পড়লে সে হারবে। রুমের ভেতর বসে থাকা সবাই তখন তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে কোনো অপরাধী। ডক্টর আয়েশার ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গর হাসি দিল। বা মিস মৌ, রূপের জাদু দিয়ে তো বেশ ভালোই সামলাচ্ছেন সব কিছু। মিস তানহাও সঙ্গে সঙ্গে যোগ করলো, মিস আয়শা, যা করার তাড়াতাড়ি করুন। এদের কাজই তো এগুলো ডাক্তার, বড়লোক পুরুষ ফাঁসানো, টাকার জন্য শরীর বিক্রি করা। আরেকজন জুনিয়র ডক্টর হতাশ কণ্ঠে বলল, আমি আপনাকে সম্মান করতাম মিস মৌ, কিন্তু আজ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না আপনার কুকীর্তি। এই কথাগুলো যেন ছুরির মতো এসে বেঁধতে লাগলো ময়ের বুকে। হঠাৎ সে চিৎকার করে উঠল, স্টপ, স্টপ! আমার সম্পর্কে কিছু না জেনে যা খুশি বলবেন, এটা হবে না। তার চোখ সরাসরি গিয়ে থামলো আমার দিকে। আর তুমি তুমি এখনো চুপ করে থাকবে, কিছুই কি বলবে না? রুমে মুহূর্তেই নিস্তবতা নেমে এলো। আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখে অদ্ভুত এক কঠোরতা। এটা তোমার লড়াই মৌ, তুমি নিজে লড়ো। একসময় আমি একা লড়েছি আমার লড়াই, তখন তো কাউকে পাশে পাইনি আমি। এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো ময়ের মনে। সে থমকে গেল। তার চোখে জমে থাকা জল এবার আটকে রাখা গেল না, ধীরে ধীরে গড়িয়ে পড়লো গাল বেয়ে। সে বুঝে গেল আমি আজ তাকে সেই একই কষ্টে অনুভব করাতে চাই, যেটা একদিন আমি নিজেও পেয়েছিলাম। ডক্টর আয়েশা এবার আরও এক ধাপ এগিয়ে এলো। ডক্টর ইমরান কি বলবে এখন? মিস মৌ, স্বামী সন্তান রেখে এসব করতে লজ্জা লাগে না তোমার? সি! মিস তানহা বিষাক্ত কণ্ঠে যোগ করলো, এরা টাকার জন্য কত দূর যেতে পারে জানেন? হাজারো মানুষের সাথে বেড শেয়ার করতেও এদের বাধে না ডক্টর। চারপাশে থাকা মানুষগুলো নিঃশব্দে দাঁড়িয়ে, কেউ কিছু বলছে না, কিন্তু তাদের চোখেই সব লেখা অবিশ্বাস, ঘৃণা আর অবজ্ঞা। মা একবার চারপাশে তাকালো, তারপর আবার আমার দিকে। তার চোখে তখন আর শুধু কষ্ট না, অভিমান, ভাঙন আর একরাশ প্রশ্ন। সে ফিসফিস করে বলল, আজও তুমি কিছু বলবে না? আমি চোখ নামিয়ে নিলাম, কিছু বললাম না। বউ ধীরে ধীরে মাথা নিচু করলো। তার ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার চোখের ভেতর অন্য এক আগুন জ্বলে উঠল। সে মাথা তুলে দাঁড়ালো সোজা হয়ে। কণ্ঠটা তার কাঁপছিল, কিন্তু দৃঢ়। ঠিক আছে, আজ আমি একাই লড়বো। রুমের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মো এক পা সামনে এগিয়ে এসে বলল, শুনুন সবাই, যেটা ভাবছেন সেটা সত্যি না, কিন্তু আমি কাউকে প্রমাণ দিতে বাধ্য না, কারণ আমার চরিত্রের বিচার করার অধিকার আপনাদের কাউকে দিইনি। তার দৃষ্টি গিয়ে থামলো আয়েশার চোখে। আর আপনি ডাক্তার হয়ে যদি এই ধরনের কথা বলেন, তাহলে আপনার শিক্ষার চেয়ে আপনার মানসিকতা অনেক নিচু। তানার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আর আপনি অন্যের জীবন নিয়ে গল্প বানানোর আগে নিজেরটা ঠিক করুন। পুরো রুম নিস্তব্ধ। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এই মেয়েটা এতক্ষণ অপমান সহ্য করে এখন এভাবে দাঁড়িয়ে গেছে। শেষবারের মতো মো আমার দিকে তাকালো, চোখে গম্ভীর কষ্ট, কিন্তু ঠোঁটে হালকা হাসি। আমি অপেক্ষা করব তুমি কবে নিজের মানুষটাকে নিজের বলে স্বীকার করো। রুমের ভেতরে পরিবেশটা মুহূর্তে আরও ভারী হয়ে উঠল। চারদিক থেকে অভিযোগ, অভিমান আর কটূক্তির ঝড়, সব মিলিয়ে যেন শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে পড়েছে। নার্স মাহি সামনে এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠে বলল, আমি এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু এখন বলতেই হচ্ছে। ডাক্তার আয়শা আর মিস তানহা ভুল কি বলছে মিস মৌ? স্বামী সন্তান রেখে একজন পুরুষের সাথে একই রুমে, তার উপর এই অদ্ভুত সময়ে গোসল করলেন, এসব কি একটু বলবেন? তার কথা শেষ হতে না হতেই পাশ থেকে ডক্টর জায়েদ দাঁতে দাঁত চেপে তাকালো। তার চোখ লাল, রাগে, ঘৃণায় নাকি অন্য কিছুর জ্বালায় সেটা বোঝা কঠিন। ডক্টর আয়েশা তার ছেলের হাসি হেসে বলল, দেখলেন তো মিস মাহি, চোরের মায়ের বড় গলা, এখন এর একটা ব্যবস্থা করতে হবে। মিস তানহা যেন আরও আগুনে ঘি ঢাললো। হ্যাঁ, এদের মতো মেয়েদের উদাহরণ বানানো দরকার।
যাতে ভবিষ্যতে কোনো মেয়ে স্বামী সন্তান রেখে এসব করতে সাহস না পায়। চারপাশ থেকে আরও কয়েকজনের কণ্ঠ মিশে গেল। ঠিক বলেছেন, আমাদের হসপিটালের সম্মান নষ্ট করেছে, আজ এর শাস্তি হওয়া উচিত। প্রতিটা শব্দ যেন ময়ের বুকের ভেতর শরীরের মতো বিঁধতে লাগলো। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। ধীরে ধীরে সে মাথা তুলে তাকালো আমার দিকে। তার সে দৃষ্টিতে ছিল অসহায়তা, ভাঙা বিশ্বাস আর শেষ আশ্রয়ের আকুতি। তুমি তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? সত্যি বলো, একটুও কষ্ট হচ্ছে না তোমার আমাকে এভাবে অপমান হতে দেখে? তুমি এখনো চুপ থাকবে? পুরো রুম নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে, কেউ কৌতূহল নিয়ে, কেউ বিদ্রুপ নিয়ে। আমি কেবল ঠোঁট খুলবো যেন কিছু বলবো, ঠিক তখনই চারদিক থেকে অট্ট হাসিতে ফেটে পড়ল। মিস তানহার ডাক্তার আয়েশা সেই হাসির নেতৃত্ব দিল। ডক্টর আয়েশা তাচ্ছিল্য সুরে বলল, দেখছেন সবাই, মিস মৌয়ের চরিত্রহীন মৌয়ের সাহস দেখুন, এমনভাবে কথা বলছে যেন সে ডক্টর ইমরানের স্ত্রী। এই কথাটাই যেন বজ্রপাত হয়ে আঘাত করলো। আমি হঠাৎ থমকে গেলাম, আমার চোখ বড় বড় হয়ে গেল। মনের ভেতর একটা কথাই ঘুরে উঠল, ডক্টর আয়েশা, আপনি তো নিজের অজান্তে সত্যিটা বলে ফেললেন। চারপাশে আবারও হাসির রোল উঠল, কিন্তু এবার হঠাৎ সেই হাসির মাঝেই বজ্রের মতো একটা কণ্ঠ ফেটে পড়ল। হ্যাঁ হ্যাঁ, আমি ইমরানের স্ত্রী। সবাই একসাথে চুপ। মুহূর্তে যেন সময় থমকে গেল। মৌ সামনে এগিয়ে এলো, চোখ ভেজা, কিন্তু দৃষ্টি আগুনের মতো জ্বলছে। শুধু স্ত্রী না, আমরা একে অপরের ভালোবাসা, একে অপরের শ্বাস। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু দৃঢ়তায় ভরা। যার সাথে আমাকে নিয়ে এত কথা বলছেন সে আমার স্বামী, আমার সন্তানের বাবা। রুমের ভেতর নিস্তবতা নেমে এলো, এক ভয়ঙ্কর চাপা নিস্তবতা। কারো মুখে আর কোনো শব্দ নেই। ডক্টর আয়েশার মুখের রং বদলে গেল, তা না হতভঙ্গ। বাকিরা একে অপরের দিকে তাকাচ্ছে, আর আমি স্থির হয়ে বসে আছি। আমার চোখে বিস্ময়, অপরাধবোধ আর এক অদ্ভুত আবেগের ঝড়। মৌ শেষবারের মতো চারদিকে তাকালো, তার কণ্ঠ এবার ধীর কিন্তু তীক্ষ্ণ। এবার বলেন, আমার চরিত্র নিয়ে আর কারো কিছু বলার আছে? রুমের ভেতর বাতাসটা যেন হঠাৎ করে জমে গেল, ভারী দম বন্ধ করা এক উত্তেজনা। মিস তানহা ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি দিল। দেখেছেন সবাই, কি সাংঘাতিক মেয়ে, বাচ্চার জন্য এখন ডাক্তার ইমরানকে স্বামী বানিয়ে ফেললো। কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো। ডক্টর জায়েদা নিজেকে সামলাতে পারল না, সে ধপ করে সবাই বসে পড়ল, দু হাতে মাথা চেপে ধরল, চোখ লাল, ভেতরে যেন তোলপাড় করছে। মিস মাহি মুখে হাত দিয়ে ঘৃণা সরিয়ে বলল, মিস মৌ শেষ পর্যন্ত একটা পরপুরুষকে স্বামী বানালেন? চারপাশে আবারও ফিসফাস, কটূক্তি। মৌ দাঁড়িয়ে আছে, চোখে জল, কিন্তু এবার সে জলের সাথে আগুনও মিশে আছে। সে দাঁত চেপে বলল, আজব, আপনারা যা খুশি তাই বলে যাচ্ছেন, কারো মুখে কোনো লাগাম নেই। আর ইমরান, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তার কণ্ঠে স্পষ্ট ক্ষোভ, আর সেই ক্ষোভ সরাসরি গিয়ে আঘাত করলো আমার নীরবতায়। ডক্টর আয়েশা এবার এক পায়ে গেল, চোখে বিষ। এই চরিত্রহীন মেয়ে, ইমরান কি বলবে? তোর চরিত্র তো আমরা দেখে ফেলেছি, এখন বল কত টাকা নিবি ইমরানের জীবন থেকে সরে যাওয়ার জন্য? এই কথাটা যেন পুরো রুমে বিস্ফোরণ ঘটালো। আমার চোখ মুহূর্তে লাল হয়ে উঠল, আমার ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই মৌ আমার আগে কথা বলল। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। মিস আয়েশা, অন্যের চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের চরিত্রটা আয়নায় একবার দেখে নিন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ডক্টর আয়েশা যেন জ্বলে উঠল আগুনের মতো। সে হঠাৎ ঝাঁপিয়ে পড়েই ময়ের গালে জোরে একটা থাপ্পড় মেরে দিল। পুরো রুম নিস্তব্ধ, শব্দটা যেন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। মৌ এক পাশে দুলে গেল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল, গাল লাল হয়ে জ্বলে উঠছে। কেউ নড়ছে না, কেউ কিছু বলছেও না। আর ঠিক সেই মুহূর্তে আমার মাথায় যেন রক্ত উঠে গেল। আমার চোখে আর কোনো দ্বিধা নেই। ডক্টর আয়েশা আবারও হাত তুলল আরেকটা থাপ্পড় মারার জন্য, কিন্তু এবার তার হাত মাঝ আকাশেই থেমে গেল, কারণ আমি শক্ত করে তার হাতের কবজি ধরে রেখেছি, আর 1 ইঞ্চিও নড়বেন না। সবাই স্তব্ধ। পরের মুহূর্তেই 2টা থাপ্পড় সরাসরি গিয়ে পড়ল ডাক্তার আয়েশার গালে। সে টলতে টলতে পেছনে সরে গেল, চোখে অবিশ্বাস, অপমান আর শকড। পুরো রুমে যেন বজ্র নেমে এলো। কেউ কল্পনা করতে পারেনি যে আমি এমন কিছু করব। আমি দাঁড়িয়ে আছি, বুক ওঠানামা করছে, চোখে আগুন জ্বলছে। আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস তোকে কে দিল? আমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু প্রতিটা শব্দ ছিল স্পষ্ট। এই সাহস আপনাকে কে দিয়েছে? আমার গর্জনে সবাই কয়েক কদম পিছিয়ে গেল, আর ভয়ে কেঁপে উঠল। পুরো রুমে নিস্তবতা,
ডক্টর আয়েশা হতবাক, তান্নাও চুপ, বাকিরা মাথা নিচু করে আছে। আর মৌ, সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো আমার দিকে। তার চোখে এখনো জল, কিন্তু ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক ফোঁটা হাসি। সে হাসিতে ছিল জয়, স্বস্তি আর এক অদ্ভুত ভালোবাসা। কারণ অবশেষে তার মানুষটা তার জন্য দাঁড়িয়েছে। রুমের মধ্যে যেন সময় থমকে দাঁড়িয়ে আছে। ডক্টর জায়েদের চোখে বিস্ময়ে এতটাই বড় হয়ে উঠেছে যেন সত্যিই চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসবে। সে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ যেন গলায় আটকে গেছে। ডক্টর আয়েশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, অপমান, অবিশ্বাস আর আঘাতে স্তব্ধ। তবু তার অহংকার তাকে চুপ থাকতে দিল না। ডক্টর ইমরান, আপনি আপনি এমন একটা 2 টাকার চরিত্রহীন মেয়ের জন্য আমার গায়ে হাত তুললেন? সাথে সাথে আবারও আরেকটা ঝড়ের মতো থাপ্পড় গিয়ে পড়লো তার গালে। এবার আয়েশা পুরোপুরি নিস্তব্ধ, তার চোখে ভয়ে ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি একটা ভয়ঙ্কর রূপে, চোখ লাল, চোয়াল শক্ত। আর একবার, শুধু আর একবার যদি কেউ আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, আল্লাহর কসম আমি সেই আঙ্গুল কেটে ফেলবো। পুরো রুমে জমে গেল সবাই, কেউ নিঃশ্বাস নিচ্ছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তারপর আমার কণ্ঠ ধীরে ধীরে নরম হলো, কিন্তু সে নরমত্বের ভিতর ছিল গভীর আবেগ। আমি ঘুরে ময়ের দিকে তাকালাম। আমার চোখে এবার আর কোনো রাগ নেই, আছে অপরাধবোধ, ভালোবাসা আর একরাশ অনুতাপ। এই মেয়েটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য। মই স্তব্ধ, তার চোখ ভিজে উঠছে আবার। আমি এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালাম। যে আমার সাথে ঝগড়া করে, আমার উপর জোর খাটায়, আমাকে ব্ল্যাকমেল করে, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমাকে ছেড়ে থাকতে পারে না। ময়ের বুক কেঁপে উঠল। আমি এবার আরও নিচু গলায় বললাম, আর আমি পারি না এই ডাইনিটাকে ছাড়া থাকতে। যতই ঝগড়া করি, যতই রাগ করি, আমার চোখ সরাসরি গিয়ে মিশল ময়ের চোখের সাথে। হ্যাঁ, এই মেয়েটা আমার বউ, আমার সন্তানের মা, আমার জীবনের একমাত্র ভালোবাসা। ময়ের চোখ দিয়ে এবার টপ টপ করে জল পড়তে লাগলো। সে কিছু বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে। এই স্বীকারোক্তির পর পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। আয়েশা, তানহা, মাহি, জায়েদ সবাই পাথরের মতো দাঁড়িয়ে, কারো মুখে আর কোনো কথা নেই। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, তাই অভিমান করে কথা বলি না। তার মানে এই না আপনারা যে কেউ আমার স্ত্রীকে অপমান করবেন। ডক্টর আয়েশা, মিস তানহা, এই মুহূর্তে আমার স্ত্রীর কাছে ক্ষমা চান। দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু নড়ছে না। ঠিক তখনই ডক্টর জায়েদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার কণ্ঠ ভারী। আমি কিছুই বুঝতে পারছি না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। একটা প্রশ্ন করতে চাই, তারপর ওরা ক্ষমা চাইবে। আমি জানি আপনি মৌকে পছন্দ করেন, কিন্তু মৌ বিবাহিত, এক সন্তানের মা। তারপরও বলুন। এক কথায় যেন বজ্রপাত হলো। ইমরান, এসব কি বলছো তুমি? মৌ বিস্ময়ে তাকালো। একজন মানুষ আরেকজনকে পছন্দ করতেই পারে, যেমন ডক্টর আয়েশা আমাকে করে। এই কথা শুনে আয়েশা মুখ তুলে তাকালো, চোখে লজ্জার অপমান মিশে গেছে। ডক্টর জায়েদ গভীর শ্বাস নিয়ে বলল, আপনার বিয়ে হলো কবে? আর আপনি এত বড় ডাক্তার, আর মিস মৌ একজন নার্স। প্রশ্নটা বাতাসে ঝুলে রইল। সবাই তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। আমি ধীরে ধীরে আবার বললাম, আমার স্ত্রী মৌয়ের এখন 3টা পরিচয় আছে। এই কথাটা শুনে পুরো রুম আবার কেঁপে উঠল। মৌ অবাক হয়ে তাকিয়ে আছে, তার হৃদস্পন্দন যেন থেমে গেছে। রুমের মধ্যে তখন যেন যুদ্ধক্ষেত্র। শব্দ নেই, কিন্তু উত্তেজনা এতটাই ঘন যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডক্টর জায়েদ ভুরুকুচকে তাকিয়ে বলল, মানে স্যার, 3টা পরিচয় বলতে কি বোঝাতে যাচ্ছেন? আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম। আমার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা, এক ধরনের গর্ব মেশানো কঠোরতা। আমি ধীর ভারী কণ্ঠে বললাম, ডক্টর জায়েদ, আপনি কি খান ফার্মাসিস্ট গ্রুপের এমডি আমজাদ খানকে চেনেন? খান বংশের নাম শুনেছেন? কথাটা শুনে রুমের সবাই একেবারের দিকে তাকালো। জায়েদ মাথা নাড়ল। জি স্যার, তাদের নতুন একটা ওষুধ এখন ল্যাব টেস্টে আছে। আপনি নিজেই তো সেটা টেস্ট করেছেন। তাহলে শুনুন, মৌ শুধু একটা নাম না, সে খান বংশের মেয়ে, আমজাদ খানের রাজকন্যা আয়রা তাবাসসুম মৌ খান। এক মুহূর্তে যেন পুরো রুমে বিস্ফোরণ ঘটল। ডক্টর আয়েশা, তানহা, মাহি সবার মুখ ফ্যাকাশ হয়ে গেল। চোখগুলো এত বড় হয়ে উঠল যেন কোটর থেকে বের হয়ে আসবে। মৌ নিজেও স্থির হয়ে গেল, তার চোখ শুধু আমার দিকে, যেন বিশ্বাস করতে পারছে না। আর সে নিজেই তার পরিচয়টা সবার সামনে বলছে। আমি থামলাম না, আবারও বললাম, এটাই তার প্রথম পরিচয়। আর দ্বিতীয় পরিচয়, সে আমার স্ত্রী, 6 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। আর তৃতীয় পরিচয়, সে আমার সন্তানের মা। এই কথাটাই যেন সরাসরি গিয়ে লাগলো সবার বুকে। এরপর আর নিজেকে সামলে রাখতে পারলো না মৌ। লাজ লজ্জা সব ভুলে আমাকে সে জড়িয়ে ধরলো, এতটা শক্ত করে
যেন ছেড়ে দিলে হারিয়ে যাব। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তার, কিন্তু সে কান্নার ভিতরে যে আনন্দ, স্বস্তি, ভালোবাসা সব একসাথে মিশে আছে। আমার কণ্ঠ ভেঙে পড়ল, কিন্তু আমি আর থামলাম না। দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে। আমার চোখ বন্ধ, মুখে হাসি, যেন এতদিনের সব জ্বর আজ থেমে গেছে। এই দৃশ্যটা সহ্য করতে পারছিল না কেউই। ডক্টর আয়েশার মনে হচ্ছিল তার বুকের ভিতর কেউ আগুন ঢেলে দিয়েছে। তার চোখে শুধু হিংসা, জ্বলন্ত আগুন। ডক্টর জায়েদ দাঁতে দাঁত চেপে আছে, তার চোখে হারানোর ব্যথা স্পষ্ট, কিন্তু এখন কিছুই করার নেই, কারণ সত্যটা সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজা ঠেলে দৌড়ে ঢুকলো ছোট্ট আরিয়ান। আব্বু, আমাকেও দলে দলে কোলে না। এই এক বাক্যেই যেন সব সন্দেহ শেষ হয়ে গেল। সবাই চুপ, কেউ আর কিছু বলার সাহস পেল না। সবাই যখন চুপচাপ বেরিয়ে যেতে চাইছে, আমার কণ্ঠে আবারও গর্জে উঠল, 1 মিনিট। সবাই থেমে গেল। আমার চোখ তখন আগুনের মতো লাল। ডক্টর আয়েশা, মিস তানহা, আপনারা এখন আমার স্ত্রীর কাছে ক্ষমা চাননি। কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল। আয়েশা তানহা কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। তাদের সেই অহংকার, সেই দ্বন্দ্ব সব গলে গেল। তারা ময়ের হাত ধরে বলল, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। মৌ কিছু বলল না, শুধু চুপ করে তাকিয়ে রইল। তার চোখে আজ আর রাগ নেই, আছে এক অদ্ভুত শান্তি, কারণ আজ সে হারায়নি, আর সে নিজের মানুষটাকে ফিরে পেয়েছে। একে একে সবাই চলে যায়। অন্যদিকে ঢাকার আকাশে তখন সন্ধ্যার আলো। একটি বিলাসবহুল গাড়ির বহর ধীরে ধীরে রওনা দিচ্ছে সিলেটের উদ্দেশ্যে। গাড়ির ভিতর বসে আছেন আমজাদ খান, সাথে পুরো পরিবার। চোখে স্বপ্ন, মুখে গর্বের রেখা। তার পাশে আহসান হাবিব, ঠোঁটের কোণে রহস্যময় হাসি। আমজাদ খান ধীরে বলে উঠলেন, আর মাত্র একদিন আমার ভ্যাকসিনের ফাইনাল রিপোর্ট চলে আসবে। যদি সব ঠিক থাকে তাহলে খান ফার্মাসিস্ট গ্রুপ ইতিহাস তৈরি করবে। আহসান হাবিব ঠোঁট নামিয়ে মৃদু স্বরে বলল, ইনশাআল্লাহ আঙ্কেল, সব ঠিক হবে। কিন্তু তার চোখের গভীর অন্য কিছু, একটা গোপন পরিকল্পনা, যার খবর এখনো কেউ জানে না। গাড়ির বহর অন্ধকার চিরে ছুটে চলল। সামান অপেক্ষা করছে শুধু সাফল্য, নাকি আরো বড় কোনো ঝড়। এদিকে মই এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে, যেন ছেড়ে দিলে হারিয়ে ফেলবে। আমি বিরক্ত গলায় বললাম, হয়েছে, সবাই তো চলে গেছে, এখন নির্লজ্জের মতো ধরে আছো কেন? পুরুষদের জড়িয়ে ধরতে খুব মজা লাগে, তাই না? এক মুহূর্তে মৌ যেন আগুন হয়ে উঠল, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি, তাতে তোমার সমস্যা কি? হাজার হলেও তুমি আমার সন্তানের মা, তাই ওরা তোমাকে অপমান করছিল, আমি প্রতিবাদ করেছি, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মৌয়ের ঠোঁট বাঁকা হয়ে গেল। আগেও বলেছি, তোর ক্ষমার গুষ্টি কিলাই। আমি যতটা অপরাধী তার চেয়ে বেশি অপরাধী তুই। আমি অবাক, চোখ বড় বড় করে তাকিয়েছি। তোমার মাথা কি ঠিক আছে মৌ? কি আবল তাবল বকছো? মৌ শান্ত কিন্তু ধারালো কণ্ঠে বলল, হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে, আর আজকে যা হয়েছে তার জন্য তুমিও দেয়। আমি হতভঙ্গ। আমি কি করেছি? মৌ ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে তখন জমে থাকা বছরের পর বছরের কষ্ট, অভিমান আর না বলা কথা। মনে করে দেখো ইমরান, সেদিন যদি তুমি ওই একটা কাজ না করতে, তাহলে আমাদের এত বছর আলাদা থাকতে হতো না। কথাগুলো বলার সময় তার গলা কেঁপে উঠল। আমিও চুপ। আমার চোখে এবার সন্দেহ, ভয়ে আর এক অজানা স্মৃতি ফিরে আসার চেষ্টা। একটা প্রশ্ন ঝুলেই রইল, কি সেই ভুল, কি সেই সিদ্ধান্ত যেটা বদলে দিয়েছে আমাদের পুরো জীবন? মোর চোখে জল চিকচিক করছে। আমি তাকিয়েছি নিঃশব্দে। অতীতের দরজা খুলতে যাচ্ছে, আর সেই দরজার ওপারে লুকিয়ে আছে আমাদের বিচ্ছেদের আসল কারণ। 6 বছর আগে আমি কি এমন না করলে আজকে আমাদের আলাদা এত বছর থাকতে হতো না? কি এমন ঘটনা বলুন তো, কি হতে পারে? অবশ্যই এটা এর পরে, মানে শেষ পর্বে জানানো হবে, আর এরপরেই A to Z সবগুলো পর্বে একসাথে দেওয়া হবে। তো গল্পটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।